আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমি মাহমুদ। অষ্টম শ্রেণীর সাথে এটি আমার প্রথম ক্লাস। তোমাদের গণিত বইয়ের পাটিগণিতের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি। তোমরা ইতিমধ্যে টাইটেল থেকে বুঝতে পেরেছো আমরা আজকে প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এটি আমাদের প্রথম ক্লাস। চেষ্টা করব দুটো ক্লাসের মধ্যে ফুল চ্যাপ্টারটাকে কভার করে দিতে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে টোটাল 7টা টপিক সিলেক্ট করেছি। দেখো, প্যাটার্ন নিয়ে আলোচনা করব, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন নিয়ে আলোচনা করব, সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যার প্যাটার্ন নিয়ে আলোচনা করব, স্বাভাবিক সংখ্যা প্রবৃদ্ধ সংখ্যার যোগফল নির্ণয়, এরপর প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়, সংখ্যাকে দুটি সংখ্যার বর্গের সমষ্টি কিংবা অন্তরূপে প্রকাশ। যদিও তোমাদের বইয়ে সমষ্টি রূপে প্রকাশ লেখা আছে, এখানে অন্তরটা অ্যাড করেছি কারণ তোমাদের সৃজনশীলে অন্তরটাও আসে, ঠিক আছে? সেই জন্য লাস্ট টপিক প্যাটার্নের বীজগাণিতিক রাশি নির্ণয়। এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আসে এখান থেকে, এই জায়গা থেকে 4 নম্বর পয়েন্ট থেকে এবং 7 নম্বর পয়েন্ট থেকে খুব বেশি কোয়েশ্চেন হয়। এটা থেকে 6 নম্বর পয়েন্টে যেটা লিখলাম এখান থেকে তোমার কতে কোয়েশ্চেনটা, মানে কোয়েশ্চেন আসে এখান থেকে কতে। আচ্ছা, তো আর যে টপিকগুলো বাকি আছে যেমন তোমার ম্যাজিক সংখ্যা নির্ণয়, তারপর সংখ্যা নিয়ে খেলা ছিল, আরটা মনে হয় জ্যামিতিক প্যাটার্ন নির্ণয়, ঠিক আছে? মানে জ্যামিতিক প্যাটার্নটা কীভাবে আঁকতে হবে ওই বিষয়গুলো নিয়ে, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এই চ্যাপ্টারটা আলোচনা শেষ হওয়ার পর চেষ্টা করব সৃজনশীল নিয়ে আলোচনা করতে। দেখি তোমাদের ক্লাসটা কেমন লাগে আগে। ওকে, দেখো, আমাদের প্রথম টপিক হচ্ছে তোমার প্যাটার্ন। প্যাটার্ন বলতে যেটা বোঝাচ্ছে, দেখো, প্রকৃতিতে তুমি অনেক ধরনের তুমি প্যাটার্ন দেখতে পাবে। তুমি বিভিন্ন ফুলের মধ্যে, বিভিন্ন পাতার মধ্যে, হ্যাঁ, এমনকি তুমি যে পোশাকটা পরে আছো সেখানেও এক ধরনের প্যাটার্ন তুমি লক্ষ্য করতে পারবে। তো প্যাটার্ন বলতে যেটা মূলত বোঝায় সেটা হচ্ছে মিল, ঠিক আছে? তুমি যে কাপড়টা পরে আছো ওখানে যে প্যাটার্নটা আছে, হ্যাঁ, ওখানে খেয়াল করবে বিভিন্ন রঙের, বিভিন্ন ফুলের মধ্যে একটা প্যাটার্ন তুমি খুঁজে পাবে, ঠিক আছে? আচ্ছা, আবার তোমাদের যেই আসবাবপত্রগুলো আছে, যেমন তোমাদের শোকেস বলো, হ্যাঁ, বিভিন্ন কাঠের যেই আসবাবপত্র যেগুলো আছে ওখানে দেখবে তোমার বিভিন্ন ধরনের নকশা কাটা আছে, ঠিক আছে? তো ওটাও একটা প্যাটার্ন, বুঝতে পেরেছো? তো প্যাটার্ন বলতে মূলত বোঝায় মিল, ঠিক আছে? তো সব ধরনের প্যাটার্নে তুমি গাণিতিক কিংবা জ্যামিতিক একটা মিল দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, তো প্যাটার্ন বলতে আমরা যেটা বুঝতে পারলাম, প্যাটার্ন বলতে বোঝাচ্ছে মূলত সাংখ্যিক কিংবা জ্যামিতিক মিল। একটা হালকা ধারণা দিলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম। ওকে, এরপর স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন নির্ণয়। এখানে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন নির্ণয়ের মধ্যে মূলত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক সংখ্যা নিয়ে, ঠিক আছে? মানে মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করব সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আমি একটা টপিকটা লিখে ফেলি। ওকে, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, যা লিখছি যা পড়াচ্ছি নোট করবে, ঠিক আছে? আর এই টপিকগুলোর মধ্যে কোনো একটা নির্দিষ্ট টপিকে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবে। চেষ্টা করব ফুল চ্যাপ্টারটা কভার করার পর ওই টপিকের উপর আলাদা করে একটা ভিডিও দিয়ে দিতে, ঠিক আছে? আচ্ছা, সাংখ্যিক স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। আচ্ছা, সাংখ্যিক বলছি, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যার প্যাটার্নের মধ্যে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তোমরা ইতিমধ্যে আশা করছি মৌলিক সংখ্যা চেনো। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা বলতে বোঝায় একের চেয়ে বড় যে সকল সংখ্যার গুণনীয়ক এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলে। বোঝাচ্ছি, আগে লিখে ফেলো। একের চেয়ে বড় বড় যে সকল সংখ্যা
এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। তাকে মৌলিক সংখ্যা বলে। ওকে, এখন গুণনীয়ক বলতে যেটা বোঝাই, ধরো ধরো 20, ঠিক আছে? 20কে তুমি কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে? প্রথমে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবে, ঠিক আছে? 20কে 20। এরপর 2 দিয়ে ভাগ করতে পারবে। 2 দিয়ে যদি 20কে ভাগ করে কত হয়? 10 দুগুণে 20। এরপর 3 দিয়ে ভাগ যাবে? যাবে না। 4 দিয়ে যাবে? যাবে। 4 5-এ 20। এরপর 5 দিয়ে যাবে, তাও 4 5-এ 20, ঠিক আছে? এখন দেখো এইটা আর এটা দুটোটা সিমিলার না? অবশ্যই সিমিলার, মানে সেম আর কি। এটা 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 যে কথা এটাও একই কথা। তো যেহেতু এটা এবং এটা মিলে গেছে, তাই আমরা এটাকে আর রাখবো না, ঠিক আছে? এটাকে বাদ দিয়ে দেব। তাহলে 20-এর গুণনীয়ক যেগুলো, তারা হচ্ছে 1 2 4 5 10 20। এগুলো 20-এর গুণনীয়ক। বুঝতে পেরেছো? এগুলো যদি 20-এর গুণনীয়ক হয়, তাহলে দেখো আমার মৌলিক সংখ্যার যে সংখ্যা, সেখানে খেয়াল করো 1-এর চেয়ে বড়। এই 20টা অবশ্যই 1-এর চেয়ে বড়। 1-এর চেয়ে বড় যে সকল সংখ্যার 1 ও সেই সংখ্যা ছাড়া, মানে আমি যেই সংখ্যাকে ভাগ করছি, ঠিক আছে, বা যে সংখ্যা নিয়ে আমি আলোচনা করছি, সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক যদি না থাকে, তাহলে একে আমি মৌলিক সংখ্যা বলতে পারবো। এখন খেয়াল করো, প্রথমে দেখো এর গুণনীয়ক কত? 1। এরপর দেখো 20। প্রথমে আমরা এটা পেলাম, 1 পাচ্ছি এবং 20 পাচ্ছি। এখন ধরো তুমি এই 20-এর এই গুণনীয়কগুলো আর পাওনি। ধরে নাও যে মানে এরপর আর কোনো গুণনীয়ক নেই। এরপর ধরে নাও আর অবশ্যই তা আছে, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি বোঝার সুবিধার্থে এরপর কোনো কি পাচ্ছি না, আর গুণনীয়ক পাচ্ছি না, মানে আমি আর কোনো অন্য কোনো সংখ্যা দিয়ে কি করতে পারছি না, ভাগ করতে পারছি না। বুঝতে পেরেছো? তার মানে তখন আমি এটাকে মৌলিক সংখ্যা বলতে পারবো। কিন্তু এখানে তো অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, যেমন 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, 5 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে একে কি আর মৌলিক সংখ্যা বলতে পারবো না? তখন এটা হয়ে যাবে যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা বলতে যেটা বোঝাচ্ছে, যেমন ধরো 7। 7কে তুমি শুধুমাত্র 1 দিয়ে ভাগ করতে পারবে এবং 7 দিয়ে ভাগ করতে পারবে। তো ভাগ ভাগ করে ভাজক এবং ভাগফলটা এখানে লিখছি আর কি, ঠিক আছে? গুণ করে লিখছি। তো এদেরকে গুণনীয়ক বলা হয়। তো এটা যে কথা, এটা একই কথা না? আমি এটা মুছে দিয়ে এটা শুধু এটা রাখবো। তাহলে দেখো 7-এর মধ্যে গুণনীয়ক পাচ্ছ শুধু 1 এবং 7। 1 এবং সেই সংখ্যাটা, 1 এবং সেই সংখ্যাটা। তাহলে আমি 7কে মৌলিক সংখ্যা বলতে পারবো। আশা করছি সংখ্যাটা তোমাকে বোঝাতে পারলাম। আচ্ছা, তাহলে মৌলিক সংখ্যা বলতে বোঝাচ্ছে 1-এর চেয়ে বড় যে সকল সংখ্যার 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। ওকে, মৌলিক সংখ্যা তোমরা একটা ছকের মাধ্যমে বের করতে পারবে। তোমাদের বইয়ে যদি তোমরা একটু খেয়াল করে দেখো, সেকেন্ড পেজে, সম্ভবত সেকেন্ড পেজে দেখো, সেকেন্ড পেজে দেখো, এই যে এখানে একটা ছক দেখতে পাচ্ছ না? এই ছকের সাহায্যে তোমরা মৌলিক সংখ্যাটা নির্ণয় করতে পারো। তোমাদের আঁকার প্রয়োজন নেই, তোমরা জাস্ট একটু লিখতে পারো, ঠিক আছে? এর একটা নাম আছে, একটু লিখো, এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? কি নাম? ইরোটোস্থেনিস, ঠিক আছে? হ্যাঁ, ছাঁকনির সাহায্যে সহজে
মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। আচ্ছা, তোমাদের এমসিকিউতে আসতে পারে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, তারপর 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, ঠিক আছে, এভাবে আসতে পারে। ঠিক আছে, একটু গনে এই নিচে লিখে ফেলবে 1 থেকে 10-এর মধ্যে এতটা মৌলিক সংখ্যা, 1 থেকে 20-এর মধ্যে এতটা মৌলিক সংখ্যা, 1 থেকে 30-এর মধ্যে এতটা মৌলিক সংখ্যা। তুমি যদি একটু হিসাব করে দেখো, তুমি 1 থেকে 100-এর মধ্যে টোটাল 25টা মৌলিক সংখ্যা পাবে। কয়টা? 25টা। ঠিক আছে, এমসিকিউতে আসতে পারে, একটু লিখে নিও। ওকে, আমি এখন মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করছি। এখানে আমি কিছু সংখ্যা লিখব। 100 পর্যন্ত বের করা তো সম্ভব না, আমি যতটুকু সম্ভব এখানে বোর্ডে লিখে তোমাকে দেখানোর চেষ্টা করছি। দেখো, আমি সংখ্যাগুলো লিখছি, কিছু সংখ্যা লিখছি। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 সরি 34 হবে এটা। একশো পর্যন্ত আছে, ঠিক আছে, সংখ্যা তো শেষ নেই, ঠিক আছে, তোমাদের বই 100 পর্যন্ত আছে, আমি 40 পর্যন্ত লিখলাম। আচ্ছা, এখন এখানে তোমাকে শর্তে বলে দিয়েছে 1-এর চেয়ে বড়, 1-এর চেয়ে বড়, তাহলে 1 কি মৌলিক সংখ্যা হবে? হবে না, 1 বাদ। ঠিক আছে, আচ্ছা, এখন 2 থেকে শুরু করো। মৌলিক সংখ্যাগুলো বের করার সময় প্রথমে খেয়াল করো, 2 2 এমন একটা সংখ্যা যেটাকে শুধুমাত্র 1 দিয়ে ভাগ যাবে এবং 2 দিয়ে ভাগ যাবে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। ঠিক আছে, 1 যেহেতু বাদ যাচ্ছে, তাহলে সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট কে? 2 না? আমি মৌলিক সংখ্যার মধ্যে বাদ দিচ্ছি, ঠিক আছে, একটাকে। 1 যেহেতু বাদ, তাহলে মৌলিক সংখ্যার মধ্যে, মানে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত? 2। তো 2কে 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে 2কে শুধুমাত্র সেই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। ঠিক আছে, মানে আমরা যে বলেছিলাম 1-এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে 1 এবং সে সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করছে না। আমি যেহেতু এখানে 2 দিয়ে কথা বলছি, তাহলে এটাকে শুধুমাত্র 2 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে 2 একটা মৌলিক সংখ্যা, 2 একটা মৌলিক সংখ্যা। আচ্ছা, এখন 2-এর গুণিতক আছে না? গুণিতক মানে কি? গুণ করে যেটা পাই, গুণ করে যেটা, যেমন কি 2-একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 12, 14, 16, 18। ঠিক আছে, এই যে জোড় সংখ্যাগুলো যেগুলো পাচ্ছি আমি 2-এর গুণিতক আকারে, ঠিক আছে, তো সেগুলো কি করব? বাদ দেব। এখন একটা জিনিস মনে রাখতে পারো, মৌলিক সংখ্যার মধ্যে শুধুমাত্র একটাই সংখ্যা আছে যেটা মৌলিক সংখ্যা। জোড় সংখ্যার মধ্যে একটা সংখ্যা আছে যেটা মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে শুধুমাত্র 2। 2 বাদে আর কোনো জোড় সংখ্যা মৌলিক সংখ্যা নয়, কারণ প্রত্যেকটা জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তো আমরা যেহেতু জানি মৌলিক সংখ্যা মানে এক এবং সে সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যেতে পারবে না। যদি 34কে 2 দিয়ে ভাগ যায়, তাহলে আমার এখানে যে শর্ত যেটা বললো সেটাকে ফুলফিল হচ্ছে না, তাহলে এই যে 34 সেটা হবে না। তাহলে 2 বাদে সকল জোড় সংখ্যা তুমি কেটে দাও, এরা মৌলিক সংখ্যা কখনো হবে না। 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40। এখন পরীক্ষায় কি এইভাবে কেটে কেটে বের করতে হবে না, তুমি প্র্যাকটিস করতে করতে তোমার চলে আসবে, মানে আয়ত্তে হয়ে যাবে যে কোন কোন সংখ্যাটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো 3
3 এমন একটা সংখ্যা যেটাকে শুধুমাত্র তুমি 3 দিয়ে ভাগ করতে পারবে, 1 দিয়ে ভাগ করতে পারবে। 1 এর হিসাবটা বাদ দিচ্ছি আপাতত। 3 এমন একটা সংখ্যা যেটাকে শুধুমাত্র তুমি 3 দিয়ে ভাগ করতে পারবে, তাহলে 3 মৌলিক সংখ্যা। এখন 3 এর যতগুলো গুণিতক আছে, 3 মানে 3 এর সাথে স্বাভাবিক সংখ্যা গুণ করলে আমি যে মানটা পাচ্ছি, তো সেগুলো আমরা বাদ দিয়ে দেবো 3 এর গুণিতক। আচ্ছা, তোমরা ক্লাস 6 এর বই তো পাওনি। আচ্ছা, মানে ক্লাস 6 এর যে বর্তমানে যে কারিকুলামটা চলছে, মানে পুরোনো কারিকুলাম আর কি, ঠিক আছে? ওখানে ফার্স্ট চ্যাপ্টারের 1.2 সেকশনে মানে কোন কোন সংখ্যাকে কোন কোন গুণিত অঙ্ক দিয়ে ভাগ যাবে সেটা বের করার একটা টেকনিক ছিল। আচ্ছা, আমি একটু বলছি, দেখো। দেখো, 3 দিয়ে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে, দেখো। 3 একে 3, 3 দুগুণে 6, 6 আগে দিয়ে কাটা, 3 তারিখে 9, তাহলে 9 বাদ, 9 বাদ, 12, 12 তো বাদ, 15 কি 15 ছিল? 15 তো আগে থেকে বাদ দিয়ে দিয়েছি, সরি, 15 তো জোড় সংখ্যা ছিল না, ঠিক আছে? 15, ওটা মনে হয় ভুল করে কেটে ফেলেছি। আচ্ছা, 3 4 12, 3 5 15, ঠিক আছে? 3 6 18, 3 7 21, 3 9 27, 3 10 30। আচ্ছা, এরপর তো আমরা নামাজ জানি না, ঠিক আছে? ওকে, তো সংখ্যা তো এখানে 40 পর্যন্ত লিখলাম, সংখ্যা তো অনেক আছে, ঠিক আছে? তাহলে সবগুলো করতে আর আমরা নামাতা পড়ে বের করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করবে, 3 এবং 9 এর ক্ষেত্রে 3 ওটা মনে রাখো, 3 অথবা 9 এর ক্ষেত্রে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা কীভাবে বুঝবে? ধরো এমন একটা সংখ্যা যে এমন একটা সংখ্যা যেমন ধরো কত, এটা, হ্যাঁ ধরো 39 লিখলাম, সেটা এক অঙ্কের চেয়ে বেশি হতে হবে। এখানে অঙ্ক কয়টা? একটা, দুইটা, কয়টা অঙ্ক? এই যে দেখো, একটা অঙ্ক, দুইটা অঙ্ক। 3 এর ক্ষেত্রে এবং 9 এর ক্ষেত্রে জিনিসটা খেয়াল করবে যে একটা সংখ্যার অঙ্কগুলো যদি যোগ করি, যোগফল যদি 3 দিয়ে কিংবা 9 দিয়ে ভাগ যায়, বুঝবে যে সেটা 3 দিয়েও ভাগ যাবে, 9 দিয়েও ভাগ যাবে। যেমন দেখো, এখানে কত, 9 আর 3, 9 আর 3 যোগ করলে কত হয়? 12 হয়। কত হয়? 12 হয়। এখন 12কে 3 দিয়ে ভাগ যাবে না? যাবে। 3 4 12 ভাগ যাবে। তার মানে এদের অঙ্কের যোগফলকে যেহেতু 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে বলতে পারবো যে এটা 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তাহলে আমি এই 39টা বাদ দিতে পারবো। কোথায় 39? এই যে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন কি 9 দিয়ে ভাগ যাবে? এখানে দেখো 9 না? আচ্ছা, 9 কে 9, 9 দুগুণে 18, 9 দিয়ে ভাগ যাবে না। এই 12কে 9 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে এই 39কে 9 দ্বারা ভাগ যাবে না। ক্লিয়ার? ওকে, এই জিনিসটা তো আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? ওকে, যদি আমি সেটা 39 না লিখে যদি এর একটা শূন্য দিয়ে দিতাম, তাহলে দেখো কয় অঙ্ক? 3 অঙ্ক। এই শূন্য তো যোগ করা যাবে না, ঠিক আছে? এই দুটো যোগ করলে কত হয়? 12 হয়, ঠিক আছে? তার মানে এদেরকে যদি যোগ করি 12 আসে, 12কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? আচ্ছা, বেসিক বিষয়। আচ্ছা, তাহলে দেখো এখানে ভাগ যাবে কে কে? দেখো, আমরা কতটুকু দিয়েছিলাম? 30 পর্যন্ত দিয়েছিলাম না? হ্যাঁ, এরপর দেখো 33 না, যোগ করো 3 3 কত হয়? 6। তো 6কে তো 3 দিয়ে ভাগ যাবে, তাহলে এটাও ভাগ, মানে এটাও 3 দ্বারা বিভাজ্য। এটা কত? দুটো অঙ্ক না? 5 6 7 8, 8কে 3 দ্বারা ভাগ যাবে না, তাহলে এটা থাকবে। ওকে, এ দেখো 7 8 9 10, 10কে 3 দ্বারা ভাগ যাবে না, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে 3 এর গুণিতক এখানে আর নেই, 40 পর্যন্ত 3 এর গুণিতক আর নেই। এরপর 5 এর গুণিতক, 5 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ যাবে কিনা কীভাবে বুঝবে? শেষে যদি কোনো সংখ্যার শেষে যদি 0 অথবা 5 থাকে, 0 অথবা 5 থাকে, বুঝবে যে ওটা 5 দিয়ে ভাগ যাবে। যেমন দেখো, 5কে তুমি 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না, তাহলে 5 মৌলিক সংখ্যা। এখন 5 দেখো কোন কোন সংখ্যার শেষে 0 কিংবা 5 আছে, দেখো এখানে তো নাই, দেখো এখানে তো নাই, দেখো নাই, এই যে দেখো এখানে শেষে কত আছে? 5 আছে না? তাহলে এটা 5 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ দেখো, শেষে 5 আছে না? 5 দিয়ে ভাগ যাবে। 5 দিয়ে ভাগ গেলে সেটা মৌলিক সংখ্যা হবে না, আর তো নেই, এখানে নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো 7। তো 7-এর জন্য কোনো শর্টকাট টেকনিক নেই, তো তুমি ভাগ করে দেখতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে 7 মৌলিক সংখ্যা, কারণ 7কে 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে দেখো 7 দুগুণে 14, 14 কাটা গেছে, 3 7 21, 21, 4 7 28,
হ্যাঁ 5 সাথে 35, 4 সাথে কত 42, যদি তুমি এখানে 42 দাও, যেমন 41, 42 দাও, 6 সাথে 42, 7 দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে। তুমি সেটা ভাগ করে দেখতে পারো, ডিরেক্ট ভাগ করে দেখতে পারো, ঠিক আছে। তো তোমাকে এত বেশি পরীক্ষায় বের করতে বলবে না, সর্বোচ্চ হয়তো 20 থেকে 30টার মধ্যে বের করতে বলবে, ঠিক আছে। ওকে, তাহলে 7-এর গণিতগুলো বের করে ফেললাম। দেখো এরপর কি 8, 9, 10, আর তো পাচ্ছি না, ঠিক আছে। তো এগুলো কি তোমার মৌলিক সংখ্যা? দেখো তো চেক করে, 2, 3, 5, 7, 11, 13 কে ভাগ করলো এখানে, 13 তো ভাগ যাবে না, এটা মনে হয় আমি ভুল করে কেটে ফেলেছিলাম, সরি। 13 মৌলিক সংখ্যা, 13, 15, 16, 17, 18, 19, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 3, 4, 5 যাবে না, 23, 29, 9, 10, 11 যাবে না, এটা 3 দিয়ে ভাগ যাবে না। হ্যাঁ, এগুলো আর কি মৌলিক সংখ্যা। তো আশা করছি তোমরা বের করতে পারবে মৌলিক সংখ্যা কীভাবে বের করে। আশা করছি তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায় কীভাবে বের করবে, ঠিক আছে। ওকে, যদি তোমাদের মৌলিক সংখ্যার ব্যাপারে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে, মুছে দিচ্ছি, তোমরা একটু লিখে ফেলো, একটু লিখে ফেলো। হ্যাঁ, আচ্ছা, আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। তোমরা যারা ক্লাসটা করছো তোমরা অবশ্যই নোট করবে। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, তোমরা চাইলে সেখানে তোমাদের নোটগুলো শেয়ার করতে পারো, কীভাবে নোট করেছো আমি দেখতে পাবো। যদি গ্রুপে দাও আমি দেখব যদি সময় পাই। ফেসবুকের যে গ্রুপ সেটা আমি তোমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। ডিসক্রিপশন যারা ছিল না তাদের জন্য বলি, ভিডিওর যেই জায়গায় চ্যাপ্টারের নাম লেখা আছে ওখানে একটা ক্লিক করবে, তুমি ডিসক্রিপশনটা পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যার প্যাটার্ন একটু আর্লি করতে হবে। সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যার প্যাটার্ন। আমি এটা মূলত তোমাদের বইয়ের উদাহরণের ভিত্তিতে আলোচনা করব, মানে উদাহরণগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের উদাহরণ 1, উদাহরণ 1 কত? 3, 7, 17, 24, 31, 3, 7, 10, 7 তো নেই, 3, 10 হবে, 3, 10, 17, 10, 17, 24, একটা কত 31, এখানে আরও আছে। এখানে তুমি পার্থক্য বের করবে প্রথমে, ঠিক আছে। এখানে দেখো পার্থক্য, দেখো পার্থক্য কীভাবে বের করবে? এগুলো তো যেহেতু স্বাভাবিক সংখ্যা, তুমি গুণে বের করে ফেলবে, মানে 3-এর পর থেকে 10 পর্যন্ত গুনবে, পার্থক্যটা পেয়ে যাবে। যদি দেখতে পাচ্ছ যে স্বাভাবিক সংখ্যা না, এখানে ধরো মাইনাস আছে, এখানে ধরো মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, ঠিক আছে। নেগেটিভ সংখ্যা থেকে যদি পজিটিভ সংখ্যার দিকে যায় তাহলে তোমরা কীভাবে করবে? পরের সংখ্যা থেকে আগের সংখ্যাটা বাদ দিবে, ঠিক আছে। 10 থেকে যদি 3 বাদ দিয়ে কত হয়? 7 না? হ্যাঁ, তাহলে পার্থক্য কত হচ্ছে? 7। আচ্ছা, যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা আমরা গুণে বের করে ফেলবো। যদি গোনা না যায় আমরা পরের সংখ্যা থেকে আগের সংখ্যাটা বাদ দেবো। 17 থেকে যদি 10 বাদ দিয়ে কত হয়? 7 হয়, ঠিক আছে। এটাও 7 হবে, এটাও 7 হবে। দেখো এখানে প্রত্যেকবার পার্থক্য সেম, প্রত্যেকবার পার্থক্য কি সেম, বুঝতে পেরেছো? তাহলে তুমি এভাবে বলতে পারো যে এখানে প্রত্যেকবার পার্থক্য 7 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ দেখো তুমি এই যে 7-এর সাথে
সরি 3-এর সাথে 7 যোগ করো, 10 চলে আসছে। 10-এর সাথে 7 যোগ করো, কত আসবে? 17 আসবে। 17-এর সাথে যদি তুমি 7 যোগ করো 24 আসবে। 24-এর সাথে যদি 7 যোগ করো 31 আসবে। এখন তোমাকে যদি বলে যে পরবর্তী 2টা কিংবা 3টা সংখ্যা বের করো, বের করতে পারবে না, কারণ আমি দেখতে পাচ্ছি পরবর্তী সংখ্যাটা কীভাবে পাচ্ছি? আগের সংখ্যার সাথে 7 যোগ করে, আগের সংখ্যার সাথে 7 যোগ করে। তুমি যদি আগের সংখ্যার সাথে পার্থক্য 7 যোগ করো, দেখবে পরবর্তী সংখ্যা পাচ্ছ। ঠিক আছে? ঠিক একইভাবে আমরা যদি পরবর্তী কয়েকটা সংখ্যা বের করতে চাই, আগের সংখ্যার সাথে পার্থক্যটা অ্যাড করে দেব, যোগ করে দেব, হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এখানে প্রত্যেকবার পার্থক্য 7 করে বৃদ্ধি পাচ্ছে। এখন দেখো, আচ্ছা এটা মুছে গেছে। আচ্ছা এখানে তোমাকে পদ বুঝতে হবে। দেখো এখানে এটা হচ্ছে তোমার প্রথম পদ, এটা প্রথম পদ। ঠিক আছে? এটা হচ্ছে তোমার দ্বিতীয় পদ, এটা হচ্ছে তোমার তৃতীয় পদ, এটা হচ্ছে তোমার চতুর্থ পদ, এটা হচ্ছে তোমার পঞ্চম পদ। এখন তোমাকে যদি বলে ষষ্ঠ, সপ্তম, অষ্টম পদ বের করো, কীভাবে বের করবে? তাহলে সুতরাং ষষ্ঠ পদ সমান আগের সংখ্যার সাথে পার্থক্য অ্যাড করব। আগের সংখ্যা কত? 31 যোগ পার্থক্য কত? 7। সুতরাং সপ্তম পদ এটা যোগ করো, 38 হবে, কত হয়? 38। ওকে, এখন পরবর্তী সংখ্যার সাথে এই যে সপ্তম পদ বের করছি না, অষ্টম পদের সাথে, সরি সপ্তম পদ না, ষষ্ঠ পদের সাথে পার্থক্য অ্যাড করব। ষষ্ঠ পদ কত? 38 যোগ পার্থক্য 45 হবে। পারবে বের করতে? ওকে, এতটুকু তো ক্লিয়ার। আচ্ছা তোমরা এই যে লাস্ট টপিকে গিয়ে শিখবে যে এই ধরনের প্যাটার্ন থেকে কীভাবে বীজগাণিতিক রাশি বের করতে হয়। লাস্ট টপিকে আলোচনা করবো। ঠিক আছে? আপাতত এতটুকু। দেখো এই পার্থক্যের ক্ষেত্রে দেখো, এই যে প্যাটার্নের ক্ষেত্রে দেখো পার্থক্য 7 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বলতে পারবো যে পরবর্তী সংখ্যা হবে আগের পদের সাথে পার্থক্য যোগ, আগের পদের সাথে পার্থক্য যোগ, যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব। আশা করছি এতটুকু তোমাদের ক্লিয়ার। ঠিক আছে? ওকে, মুছে দিচ্ছি। আমরা নেক্সট উদাহরণ চলে যাচ্ছি। উদাহরণ 2। আচ্ছা 1 4 9 1 4 9 16 আর 25। ওকে, আচ্ছা এটা যদি তোমার প্যাটার্ন হয়, এদের পার্থক্য কত? এ পাশে লিখবে পার্থক্য। 4 থেকে 1 বিয়োগ কত হয়? 3 হয়। 9 থেকে 4 বিয়োগ কত হয়? যদি হিসাব করি 4 5 7 8 9 5। ঠিক আছে? ওকে, আমরা স্বাভাবিক সংখ্যা হলে গুণে বের করে ফেলবো। ঠিক আছে? 9 পর থেকে গুণে ফেলবো 16 পর্যন্ত। এটা হবে 7, এটা হবে 9। ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, আগের প্যাটার্নের সাথে এটার কোনো মিল নেই। আগের প্যাটার্নে আমরা যে পার্থক্যটা পেয়েছিলাম ওখানে প্রত্যেকবার পার্থক্যটা সেম ছিল। একটা মানে একটা সংখ্যায় ছিল। আগের পার্থক্য কত ছিল? পার্থক্য 7 ছিল। তাহলে এখানে 7 ছিল, এখানেও 7, এখানেও 7, এখানেও 7। কিন্তু দেখো এখানে পার্থক্যটা চেঞ্জ হচ্ছে, মানে বাড়ছে। দেখো 3 5 7 9 পার্থক্যটা খেয়াল করো, আগের পার্থক্যের থেকে মানে আগের পার্থক্য থেকে 2 করে বাড়ছে। দেখো এখানে যখন 3, এখানে কত? 5, আগের চেয়ে কত বেশি? 2 বেশি। এখানে 5, এখানে 7, আগের চেয়ে কত বেশি? 2 বেশি। এখানে 7, এখানে সরি এখানে 7, এখানে 9, আগের পার্থক্য চেয়ে কত বেশি? 2 বেশি। তাহলে এখানে আমরা বলতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, সরি 3 যোগ 2, এটাকে আমরা লিখতে পারি 5 যোগ 2, মানে আগের পার্থক্যের সাথে 2 যোগ, আগের পার্থক্যের সাথে 2 যোগ, আগের পার্থক্যের সাথে 2 যোগ। লিখতে পারি না? পরীক্ষা অবশ্যই তোমরা এইভাবে লিখবে না। ঠিক আছে? আচ্ছা এটা তোমাকে ভেঙে দেখাচ্ছি। ঠিক আছে? ওকে,
এখন এটার ব্যাখ্যাটা আমি কীভাবে লিখব? এখানে পার্থক্যের সাথে প্রত্যেকবার 2 করে বৃদ্ধি পাচ্ছে। পার্থক্যের সাথে 2 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে পরবর্তী সংখ্যা কত হবে? পরবর্তী সংখ্যা হবে আগের পার্থক্যের সাথে 2 যোগ হয়ে আগের পদের সাথে অ্যাড হবে। বুঝতে পেরেছো? মানে আমরা যদি পরবর্তী সংখ্যাটা বের করতে চাই, আগে পার্থক্যটা ঠিক করবো। দেখো আগের পার্থক্যের সাথে কত যোগ হবে? 2। তাহলে 9 না, 9 এর সাথে 2 যোগ করলে কত হয়? 11 হয়। ওই 11টা এটার সাথে অ্যাড করে দাও, তাহলে এটা হবে 6, এটা হবে 3, 36 হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন যদি এই পার্থক্যের সাথে আরও 2 যোগ করি, তাহলে হয় 13, 3 আর 6 মিলে কত হয়? 9 হয়। 1 আর 3 মিলে হয় 4, 39। ঠিক আছে? তো সুতরাং দেখো এটা কোন পথ? এটা প্রথম পথ, এটা প্রথম পথ, এটা দ্বিতীয় পথ, এটা তৃতীয় পথ, এটা চতুর্থ পথ, এটা পঞ্চম পথ। ঠিক আছে? তো ষষ্ঠ পথ আর সপ্তম পথ কীভাবে বের করবে? ওটা তো বের করে ফেলেছি, এখানে যেভাবে দেখাচ্ছি দেখো। ষষ্ঠ পথ সমান আগের পথ কত? 25। পার্থক্য কত ছিল আগে? 9 না? 9 যোগ 2 যোগ করলে কত হয়? 25 যোগ 11 হয় 36। সপ্তম পদ আগের পদের সাথে অ্যাড হবে 36, আগের পার্থক্যের সাথে 2 যোগ হবে, তাহলে 11 যোগ 2 যোগ করলে হয় কত? 49। বুঝতে পেরেছো? এটারও বীজগাণিতিক রাশি আছে, আমরা এখানে গিয়ে আলোচনা করবো। ঠিক আছে? ওকে, এই তো গেল 2 নম্বর উদাহরণ। উদাহরণ 3 খেয়াল করো, এটা খুবই মজার। তবে এটার জন্য কোনো বীজগাণিতিক রাশি হয় না, একটু বলে রাখছি। আচ্ছা, এটা কি? 1 1 5 6 1 5 6 11 17 18 17 18 না 28। ওকে, সংখ্যাটা দেখতেও একটু হিজিবিজি মনে হচ্ছে না? দেখো এখানে 1 আর 5, ঠিক আছে? পার্থক্য কত হবে? 4 হবে। 5 এবং 6 এর মধ্যে পার্থক্য কত হবে? 1। আচ্ছা, 6 এবং 11 এর মধ্যে পার্থক্য কত হবে? 5 হবে। ঠিক আছে? ওকে, দেখো এখানে পার্থক্য কত হবে? আগে খেয়াল করো, পার্থক্য কত? এখানে 4, এখানে কত? 4 এবং 6 এর মধ্যে পার্থক্য কত? 1 হবে, এবং এটা 6 7 8 9 10 11 5 হবে। ঠিক আছে? ওকে, 5। এরপর এখানে কত? 11 12 13 14 15 16 17 6। ঠিক আছে? এখানে দেখো 8 থেকে 7 গেলে কত হয়? 1 হয়, আর এখানে 2 থেকে 1 গেলে কত হয়? 1 হয়। ঠিক আছে? 11। দেখো, ঠিক আছে? এটা 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। ঠিক আছে? হ্যাঁ, 11। দেখো এখানে পার্থক্যটা সেমও নেই, আবার ক্রমাগত বাড়ছেও না। দেখো ড্রপ হয়ে যাচ্ছে। দেখো এখানে 4 কমিয়ে 1 হয়ে গেল, আবার 1 থেকে 5 হলো। ঠিক আছে? 5 থেকে 6 হলো, মানে একটা সিকোয়েন্স মেনটেন করছে না, মানে একটা মিল খুঁজে পাচ্ছি না এই জায়গায়। তাহলে এই প্যাটার্নের ক্ষেত্রে তুমি কোনো পার্থক্য পাবে না। তাহলে পাবেটা কি মূলত? এটা তুমি কখনো পার্থক্য দিয়ে বের করতে পারবে না। কীভাবে বের করবে? খেয়াল করো, এটা প্রথম পদ না? প্রথম পদের সাথে দ্বিতীয় পদ যোগ করো। প্রথম পদের সাথে দ্বিতীয় পদ যোগ করো, কত হয়? 5 আর কত হয়? 6 হচ্ছে। 6 এর সাথে 11 যোগ করো, 6 আর 11 মিলে কত হয়? 17। এই যে 17 পাচ্ছ। 17 এবং যদি 28 যোগ করো, যে সংখ্যাটা পাবে সেটা হবে তোমার পরবর্তী সংখ্যা। এখন দেখো
28 7 যোগ কত হয় 5, 2 আর কত হয় 3 4 45। ঠিক আছে, এটা মাঝে মাঝে যোগ বিয়োগ ভুল করে ফেলি। 17 28, হ্যাঁ 45। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখানে তুমি পার্থক্য বের করে অঙ্কটা সলভ করতে পারবে না, মানে প্যাটার্নটা সলভ করতে পারবে না, মানে পরবর্তী সংখ্যাটা বের করতে পারবে না। তো কীভাবে বের করবে? পূর্ববর্তী দুটো সংখ্যা যোগ করলে তুমি পরবর্তী সংখ্যাটা পেয়ে যাচ্ছ, পূর্ববর্তী দুটো সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটা পেয়ে যাচ্ছ। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখানে আমরা আর পার্থক্য লিখব না, এখানে আমরা যে সংখ্যাটা লিখব সেটা হচ্ছে পাশাপাশি দুটো সংখ্যার যোগফল। ঠিক আছে, আচ্ছা এখানে লিখো পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। 5 আর 1 যোগ কত হয় 6 হয়, এটা হবে 11। 6 আর 5 যোগ কত হয় 11 হয়, 6 আর 11 যোগ করলে কত হয় 17 হয়। ওকে, 11 আর 17 যোগ করলে কত হয় 28 হয়, আর 17 আর 28 যোগ করলে কত হয় 45 হয়। ঠিক আছে, এইভাবে লিখবে। আশা করছি এটা তোমাকে বোঝাতে পারলাম। এটার জন্য কোনো তুমি জ্যামিতিক প্যাটার্ন পাবে না, মানে জ্যামিতিক রাশি পাবে না। ঠিক আছে, বীজগাণিতিক রাশি পাবে না এটার জন্য। এটা তোমাকে এভাবে বের করতে হবে, পূর্ববর্তী দুটো সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা পাবে, পূর্ববর্তী দুটো সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা পাবে। আচ্ছা, এখন কীভাবে বের করবে সেটা বের করার বুদ্ধি হচ্ছে পরবর্তী পদ সংখ্যা লিখতে পারো, পদ লিখতে পারো, সমস্যা নেই। আগের দুইটি পদের যোগফল, দুইটি পদের যোগফল। যেমন এটা কোনতম পদ দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। সুতরাং সপ্তম পদ সমান আগের দুটো পদ কত কত 17 আর 28 না, লিখো 17 যোগ 28 45। পারবে তো? যদি অষ্টম পদ বের করতে বলে 45-এর সাথে এই 28টা যোগ করে দিবে। ঠিক আছে, যেমন যদি আমি অষ্টম পদ বের করি, সুতরাং অষ্টম পদ কত আগের দুটো পদ, আগের পদ কত সপ্তম পদ কত 45, এর আগের পদ কত ষষ্ঠ নম্বর 28। তাহলে 28 যোগ 45 যোগ করলে কত হয় 8, এদিকে কত 5, 3 হাতে আছে 1, 4 6 7 73। ঠিক আছে, যোগফল ঠিক আছে, 45 যোগ 28, হ্যাঁ 73। ঠিক আছে, আশা করছি এতটুকু বুঝতে পেরেছো। এর কোনো বীজগাণিতিক রাশি নির্ণয় করা যায় না, তোমাকে সবসময় এভাবেই বের করতে হবে। পরবর্তী পদ যদি বের করতে চাও, আগের দুটো পদ কী করে দিবে যোগ করে দিবে। ঠিক আছে, পারবে তো? ওকে, আচ্ছা এই গেল আমার তোমার ওই যে সংখ্যা শ্রেণীর সংখ্যার প্যাটার্নের যেই ব্যাখ্যা। ঠিক আছে, ওকে। বলো তোমাদের প্যাটার্ন কেমন লাগছে, কমেন্ট সেকশনে জানিও। তাহলে আমার এটা শেষ। এখন যেটা নিয়ে আলোচনা করবো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। ঠিক আছে, ওখানে একটা সূত্র পাবো। ঠিক আছে, এই টপিক খুব ইম্পর্টেন্ট, এটা আর এটা খুবই ইম্পর্টেন্ট, এই দুই টপিকটা ইম্পর্টেন্ট। আর এটা তোমার কয়ের জন্য ইম্পর্টেন্ট। কিসের জন্য? কয়ের জন্য। বুঝতে পেরেছো? এটা এমসিকিউর জন্য, এমসিকিউতে আসে। ঠিক আছে, ওকে। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল
স্বাভাবিক সংখ্যার তো কোনো লিমিট নেই। তোমরা স্কুলে তোমাদের যে স্কুলে যে রোল কলটা করা হয় কোন নাম্বার থেকে শুরু হয়? 1 থেকে না? তাহলে 1 থেকে শুরু করে যত পর্যন্ত গণনা করা যায়, ঠিক আছে? সবগুলো কি স্বাভাবিক সংখ্যা। এখন তুমি কতটুকু গণনা করতে পারছো তার উপর ভিত্তি করে স্বাভাবিক সংখ্যাটা আসলে সংজ্ঞায়িত এভাবে করা হয় না। মানে 1 থেকে শুরু করে যত সংখ্যা আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে কি তোমার স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তো আমি তো সবগুলো গণনা করতে পারবো না, ঠিক আছে? আমার সুবিধার জন্য আমি ধরো 1 থেকে 10টা নিলাম গণনা করার জন্য। আচ্ছা, ধরো 1 2 3 4 5, এটা একটু সুন্দর দেখি, একটা সুন্দর হচ্ছে না। 1 2 3 4 5 6 7 8 9 10, এদেরকে যোগ করলে কত হয়? দেখবে যে 55 আসছে, ঠিক আছে? তাহলে এই সিরিয়ালি নাম্বারগুলো যদি আমি যোগ করি তাহলে 55 আসবে। আচ্ছা, আমি যদি পেছন থেকে যোগ করি 10 9 8 7 6 5 4 3 2 1, তাও কত আসবে? 55 আসবে। এদিক থেকে যোগ করলে যে কথা, এদিক থেকে যোগ করলে একই কথা। কত পাচ্ছি? 55 পাচ্ছি। ধরো আমি এখন 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে চাচ্ছি, ঠিক আছে? তো আমাকে শুরু থেকে যোগ করতে হবে না 1 থেকে 100, ঠিক আছে? তো এভাবে কি স্যার সম্ভব? মানে এভাবে যোগ করতে গেলে সম্ভব, যদি এভাবে যোগ করতে যাই কম সময়ে করা সম্ভব না, বেশি সময়ে করা সম্ভব। আমি মূলত সময়ের মানে সময় হিসাবে বলছিলাম, কম সময়ে এটা করতে পারবো না। তাহলে এটার একটা সমাধান তো দরকার। যদি আমাকে 1 থেকে 1000-এর মধ্যে যোগফলটা বের করতে বলে, আমার একটা সমাধান দরকার যেটা আমি খুব কম সময়ে সহজে যোগ করে বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, মানে এইভাবে যোগফলটা বের না করার জন্য, মানে সহজে একটা পদ্ধতি বের করার জন্য এটা একটা টেকনিক বের করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো ধরো আমি এই মানটা জানি না, 55 যেটা পেয়েছি ওটা জানি না, ওটা আমি বের করতে চাচ্ছি, ঠিক আছে? ওকে, ধরো এদেরকে যোগ করলে যেই মানটা আসবে ধরো সেটা ক, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি খেয়াল করো, আমরা যত প্যাটার্ন পড়ছি আমরা চেষ্টা করব এখানের মধ্যে কোনো একটা মিল খুঁজে পাওয়ার জন্য, ঠিক আছে? মিল খোঁজার জন্য। আচ্ছা, খেয়াল করো, একের সাথে 10 যদি যোগ করি কত আসে? 11 আসে। 2 এর সাথে 9 যোগ করলে দেখো তো কত আসে? তাও 11। 3 এর সাথে 8 যোগ করলে কত আসে? তাও 11। 4 এর সাথে 7 যোগ করলে কত আসে দেখো? তাও 11। 5 এবং 6 এর সাথে যদি যোগ করি কত আসে? 11। আচ্ছা দেখো তো এরকম যোগফল কয়টা পাচ্ছি? 1 2 3 4 5। তার মানে 10টা সংখ্যার জন্য টোটাল 5 জোড়া সংখ্যা পাচ্ছি। এদের প্রথমটা এবং শেষেরটা যোগ করলে পাচ্ছি 11। এর আগেরটা এবং মানে সেকেন্ডটা এবং লাস্টের আগেরটা যোগ করলে তাও পাচ্ছি 11। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বের করতে পারি। দেখো আমি প্রথমটা এবং শেষেরটা নিচ্ছি, 1 এবং 10 যোগ করছি, যোগ করে পাচ্ছি 11। এখন হিসাব করো, এখানে আমি 2 জোড়া করে যোগ করছি, কয় জোড়া করে? 2 জোড়া। এখন এখানে টোটাল কয় জোড়া পাচ্ছি? দেখো 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, টোটাল 5 জোড়া পাচ্ছি। তাহলে 5 দিয়ে গুণ করো, গুণ করলে এখানে পাচ্ছ 11 ইন্টু 5, 55 পাচ্ছ গুণ করলে। দেখো তো সেম আনসারটা না? হ্যাঁ, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো সবসময় আমি জোড়া হিসাব করতে পারবো না, অনেক সময় জোড়া থাকতে পারে, মানে জোড়া আকারে থাকতে পারে, আবার জোড়া নাও থাকতে পারে। আমি সবসময় জোড়া মেলাতে পারবো না। এখন এই জোড়া না মেলানোর যে মানে জোড়া, এখানে যে জোড়া প্রয়োজন হচ্ছে ওটা 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 কী করতে হবে? রিপ্লেস করে একটা সহজ পদ্ধতি নিয়ে আসতে হবে। যদি আমি সংখ্যা হিসাব করতে পারি, যেমন ধরো এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে যদি হিসাব করতে পারি তাহলে আমার জন্য আরেকটা সুবিধা হয়, ঠিক আছে? যদি আমার জোড় নাও মিলে তখন সেটা বের করতে পারবো। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমি চাচ্ছি এই পদ্ধতিতে বাদ দিতে। তোমরা এটা একটু লিখে ফেলো, ঠিক আছে? এখানে এটা হচ্ছে তোমার প্রথম সংখ্যা বা প্রথম সংখ্যা, ঠিক আছে? প্রথম
পদ লিখতে পারো। এটা ধরো শেষ পদ লিখো, শেষ পদ, আর এটা লিখো জোড় বা জোড়া। ঠিক আছে, এটা একটু লিখো প্রথমে, এতটুকু লিখবে। আচ্ছা, এটা ক্লিয়ার? ঠিক আছে, ওকে, মুছে দিচ্ছি। আচ্ছা, এখন আমি জোড়ার হিসাবটা চাচ্ছি না, ঠিক আছে। আমি এখন জোড়ার হিসাবটা যদি না চাই, আমি চাচ্ছি পথ, মানে পদের হিসাব করে, মানে একটা একটা সিঙ্গেল হিসাব করতে চাচ্ছি। মানে যদি আমার যদি জোড় নাও মিলে, তাহলে আমি সেভাবে যাতে কী করতে পারি, যোগফলটা নির্ণয় করতে পারি। আচ্ছা, আমি এটা আবার লিখছি। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি আরেকটা সূত্র চাচ্ছি। এখন এটাকে প্রথম পদ, এটাকে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এভাবে পদ আকারে করে আমি বের করতে চাচ্ছি। ধরো এখানে আমি 11 দিয়ে দিলাম। কত দিয়ে দিলাম? 11। এখন কি তুমি জোড় মেলাতে পারবে? পারবে না। তো ওই ক্ষেত্রে তুমি জোড় হিসাব করে গুণফলটা বের করতে পারবে না। ঠিক আছে, একটা শর্টকাট পদ্ধতি দেখেছিলাম। ঠিক আছে, জোড় হিসাব করে তুমি যদি প্রথম পদ এবং শেষের পদের যোগফলটা যদি বের করো, তাহলে যোগফলটা পাচ্ছ। আমি এখন ওই জোড় মেলানোর পদ্ধতিটা থেকে আরেকটা কি সহজ পদ্ধতি বের করতে চাচ্ছি। এখন খেয়াল করো, যদি আমাকে জোড় বের করতে, মানে জোড়টাকে যদি রিপ্লেস করতে চাই, আরেকটা বুদ্ধি হচ্ছে, তুমি এটাকে দুইবার লিখো। কয়বার? দুইবার। একবার এভাবে সোজা আকারে লিখবে, একবার উল্টা আকারে লিখবে। ঠিক আছে, আচ্ছা ধরো দেখো, এখন ক ইকুয়াল টু 1 2। আচ্ছা, আমি দিচ্ছি, আমি লিখে ফেলছি। ঠিক আছে, দেখো উল্টা দিক থেকে লিখছি। আচ্ছা, খেয়াল করো, দেখো আমি এক ক এর যে, মানে এদের যোগফলটা যে মানটা পাবো সেটাকে ধরলাম ক। ঠিক আছে, দেখো প্রথমে আমি 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল লিখলাম। এখন 1 থেকে 10 পর্যন্ত সিরিয়ালে যোগ করলে 55 পাবো। ঠিক আছে, যদি আমি 10 থেকে সিরিয়ালি পেছন থেকে যোগ করে আসি, তাও 55 পাবো। তাহলে এভাবে লেখা যে কথা, উল্টা দিক থেকে লেখা একই কথা। বুঝতে পেরেছো? কারণ আমি মান সেমই পাচ্ছি। আচ্ছা, এখন যারা বীজগণিত সম্পর্কে জানো, তারা বলতে পারবে যে এক্সের সাথে যদি আমি এক্স যোগ করি, 2x আসবে। ঠিক আছে, যদি আমি 2x স্কোয়ারের সাথে 4x স্কোয়ার যোগ করি, 6x স্কোয়ার আসবে। যাদের এটা নিয়ে প্রবলেম আছে, তোমরা আমার ক্লাস 9-এর বীজগাণিতিক রাশির প্রথম লেকচারটা একটু দেখে নিও। ঠিক আছে, যদি তোমাদের বীজগাণিতিক যোগ বিয়োগ নিয়ে প্রবলেম থাকে, গুণ ভাগ দিয়ে দেখতে পারো। আচ্ছা, দেখো দেখো এখানে এদেরকে জোড়া জোড়া করে যোগ করলাম। দেখো এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ। তো এভাবে প্রত্যেকটা যোগ করলাম। এখন প্রত্যেকটাকে তো আর এখানে লেখা যাবে না, আমার এতটুকুই জায়গা আছে, জায়গা নেই। তো আমি 3টা যোগ করলাম, প্লাস দিয়ে ডট ডট লিখলাম। মানে এখানে যেগুলো আমি লিখিনি সবগুলো এখানের মধ্যে আছে। এখানে একটা প্লাস দাও, আর শেষেরটা লিখলাম। দেখো এদের প্রত্যেকের যোগফল হচ্ছে 11। কত? 11। আমি ধরো প্রথমটা নিলাম। কোনটা? প্রথমটা।
হিসাবে সুবিধার জন্য, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমটার সাথে এখানে টোটাল কয়টা পদ পাবো দেখো, এখানে টোটাল কয়টা পদ পাচ্ছি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো প্রথমটা প্রথমটা শেষ পদে প্রথমটা এবং শেষেরটা কী করছি, যোগ করছি, এবং এখানে জোড়া কয়টা, 10টা না। আচ্ছা, আমি এই জিনিসটা বের করবো। দেখো একটু আগে যেটা দেখলাম, সুতরাং 2 ক ইকুয়াল টু 1 প্লাস 10 ইন্টু কয় জোড়া, এখানে টোটাল 10 জোড়া। কয় জোড়া, 10 জোড়া, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে যোগফল হচ্ছে কত, 2 ক, ঠিক আছে। প্রথম পদ এবং শেষ পদ কী করলাম, যোগ করলাম, যোগ করার পর গুণ করছে কত কি দিয়ে, জোড় দিয়ে। এখন এটা এটা আমরা কি জানি, জোড় সংখ্যা না, এটা কি জানি, জোড় সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, জোড় সংখ্যা, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। কিন্তু আমরা চাচ্ছি এখানে এই জোড়টাকে বাদ দেওয়ার জন্য, বাদ দিয়ে পদ সংখ্যা আনতে চাচ্ছি, পদ সংখ্যা আনতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে টোটাল জোড়া কয়টা, 10টা। তুমি যদি এখানে উপর থেকে গুণে আসো দেখবে পদও 10টা, পদও কয়টা, 10টা। তাহলে এই জোড়টাকে আর আমি আর জোড় না বলে লিখবো কি, পদ। কি বলবো, পদ। বুঝতে পেরেছো, এটা হয়ে যাবে পদ সংখ্যা, কারণ জোড় সংখ্যা এবং পদ সংখ্যা সেম, ঠিক আছে। বুঝতে পেরেছো, তো ওই জোড়টাকে বাদ দিয়ে এখন কি লিখলাম, পদ সংখ্যা লিখলাম। আচ্ছা এখন নিচে কি জায়গা আছে, নিচে জায়গা নেই, আমি এই পাশে লিখছি, ঠিক আছে। ওকে, এই পাশে দেখো, এখান থেকে দেখো, এখন দেখো আমার মূলত বের করতে হবে ক এর মান। কিসের মান, এই যে ক এর মানটা বের করতে হবে। ক মানে কি, এখানে এদের যোগফল না, তো আমি কটাকে রাখবো, এই দুটাকে এই পাশে বাড়িয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা তোমাদের হয়তো বেসিকে কিছু প্রবলেম থাকতে পারে, আমি একটু করে আলোচনা করছি। এই জায়গায় দেখো, যদি সমানের এক পাশে প্লাস থাকে, এই পাশে গেলে হয়ে যাবে মাইনাস। যদি এ পাশে মাইনাস থাকে, এই পাশে গেলে হয়ে যাবে প্লাস। এ পাশে যদি গুণ থাকে, এ পাশে গেলে হয়ে যাবে ভাগ। এ পাশে যদি ভাগ থাকে, সমান এ পাশে গেলে হয়ে যাবে কি, গুণ। সেটা এ পাশে থাকুক কিংবা এ পাশে থাকুক, যে কোনো এক পাশ থেকে যদি আরেক পাশে আসে, তার বিপরীত চিহ্নটা হয়ে যাবে। এখন দেখো এটার সাথে দুইয়ের সাথে ক এর সম্পর্ক হচ্ছে গুণ। আমার লাগবে ক এর মান, আমি কটাকে রেখে দুইটাকে এই পাশে পাঠিয়ে দেবো। তো এখানে গুণ সম্পর্ক না, দুইয়ের সাথে ক এর মধ্যে, হ্যাঁ, তো এই পাশে গেলে হয়ে যাবে ভাগ। সুতরাং ক ইকুয়াল টু পাচ্ছি এই যে ভাগ, মানে এটাকে ভাগ করছে 2 দিয়ে, 1 প্লাস 10 ইন্টু এটা কত, 10, আর নিচে কত আছে, 2, ঠিক আছে। ওকে, এতটুকু তো ক্লিয়ার। এখন দেখো এটা দেখো, এখানে দেখো, এখানে এই একটা, এখানে প্রথম পদটা, এই 10টা এখানে শেষ পদ না, তাহলে আমি 1-এর জায়গায় লিখবো প্রথম পদ, 10-এর জায়গায় লিখবো শেষ পদ। আচ্ছা এইটা আমরা প্রথমে জোড় হিসাব করতাম, যেহেতু এখানে আমরা জোড়টাকে বাদ দিয়ে পদ আনতে চাচ্ছি, তাই এটার জায়গায় লিখবো পদ সংখ্যা। এখানে টোটাল পদ কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10টা না, সেজন্য 10 এখানে আছে কত, 10। তো 10-এর জায়গায় কত লিখবো, পদ সংখ্যা লিখবো, ঠিক আছে। তাহলে আমার সূত্রটা দাঁড়াচ্ছে, ক বলতে বোঝাচ্ছে মূলত যোগফল, ঠিক আছে, তাই এখানে লিখবো যোগফল। সুতরাং যোগফল কিংবা সমষ্টি সমান একের জায়গায় লিখবো প্রথম পদ, প্রথম পদ যোগ, যোগ আছে না, এরপর 10 কি শেষ পদ, ইন্টু এটা জোড় সংখ্যা না, ওটাকে লিখবো পদ সংখ্যা। আচ্ছা পদ সংখ্যা ডিভাইডেড বাই নিচে কত আছে, 2, এটা সূত্র। 2টা এমন হচ্ছে কেন, ওকে দেখা যাচ্ছে নিচে, হ্যাঁ দেখা যাচ্ছে, এটা সূত্র। এটা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করব, কিন্তু আজকে আমরা জাস্ট থিওরিটা আলোচনা করব। এটা সূত্র, দেখো তো ক্লিয়ার কিনা। দেখো এখানে আমরা পরপর দুইবার লিখলাম এটাকে, প্রথমে সিরিয়ালি 1 থেকে লিখলাম, এরপর 10 থেকে লিখলাম, ঠিক আছে। এদের প্রত্যেকটা জোড়কে আমরা এখানে লিখলাম,
এখান থেকে টোটাল 3টা লিখলাম, তোমরা এগুলো না দিলে সমস্যা নেই, এগুলো দিতে হবে না, এগুলো তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছিলাম, ঠিক আছে? এগুলো যদি আমরা মুছে দিই সমস্যা নেই। আর তোমাদের যদি পরীক্ষায় কখনো প্রমাণটা চলে আসে এভাবে ভুল করবে না, ঠিক আছে? ওকে, তো দেখো এ দুটোটা যোগ করে কত পাচ্ছি 10, এ দুটোটা যোগ করে কত পাচ্ছি, সরি এটা 11 পাচ্ছি, এটা 11 পাচ্ছি, ঠিক আছে? সবগুলো 11 যেহেতু পাচ্ছি আমি একটা নিলাম, এখানে জোর সংখ্যা কত পাচ্ছি 10টা জোর, সেজন্য 10 দিয়ে গুণ করলাম, কারণ এদের যোগফল এবং এদের গুণফলটা যদি গুণ করি, সরি এদের যোগফলটা এবং এদের জোড়া সংখ্যাটাকে যদি গুণ করি তাহলে এই দুটোটার মানে এই যে এটাকে এবং এটাকে যোগ করলে যেটা পাবো সেটা চলে আসবে, ঠিক আছে? কিন্তু আমার তো এটার যোগফল লাগবে না, আমার লাগবে এটার যোগফল। তো সেই জন্য আমি ওই টুটা কী ভাষা পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পর এটা পেলাম। আর এটাকে আমরা একের জায়গায় লিখলাম প্রথম পদ, মানে যেহেতু এটা এই ক্ষেত্রে একটা প্রথম পদ, 10টা এই ক্ষেত্রে 10 শেষ পদ, সেই জন্য শেষ পদ লিখলাম। আর এটা ছিল জোড় সংখ্যা, আমরা জোড় সংখ্যাকে রিপ্লেস করে লিখলাম পদ সংখ্যা। আর এই যে এখানে ভাগ করে যে গুণ করার পর মানে কয়ের সাথে 2টা গুণ ছিল, এ পাশে গেলে ভাগ হয়ে যায়, সেই জন্য নিচে টোটাল লিখলাম, ঠিক আছে? এটার কোনো ভ্যালু নেই, ঠিক আছে? তোমরা হয়তো অনেকে বলতে পারো স্যার এই টোটাল তো এখানেও আছে, এখানেও তো লিখতে পারি, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে স্যার এটা তো পদ সংখ্যার না, ঠিক আছে? এটা আমি যোগ করে পেয়েছিলাম ওখানে, সেটাকে পাঠিয়ে দিচ্ছি এখানে, মানে এখানে 2টা পেয়েছিলাম যোগ করে, ঠিক আছে? সেই জন্য ওটাকে পাঠিয়ে দিচ্ছি, কারণ আমার এইদের যোগফলের অর্ধেক লাগবে। এদের যোগফলের অর্ধেক কোনটা, এটা না? তুমি 55 যদি যোগ করো কত আসে, এদিকে 100 মানে 110 আসবে। তো 110কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো কত আসবে, 55 আসবে না? তো সেটা এটার ভ্যালু না, বুঝতে পেরেছো? সেই জন্য এটাকে আমি দ্বিতীয় পদ দেখছি না, 2টাকে। বুঝতে পারলাম? ওকে, যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে মুছে দিচ্ছি। সূত্রটা অবশ্যই লিখে রাখবে। আমি আশা করছি এতক্ষণ তোমরা লিখে ফেলেছো। যদি লিখতে না পারো একটু ভিডিওটা পেছনে নিয়ে গিয়ে, হ্যাঁ একটু পেছনে টেনে ভিডিওটা পজ করে লিখে নিও, ঠিক আছে? ওকে, আমাদের এটা শেষ। তারপর প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল। ওকে, একটু ফাস্ট করতে হবে। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল। এখানে 10টা তুমি বিজোড় সংখ্যা নেবে, 10টা বিজোড় সংখ্যা নাও। তো বিজোড় সংখ্যা কী কী? 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 20। 10টা হয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 19, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এইদের যোগফলও আমি ওই আগের সংখ্যা দিয়ে, মানে আগের যে সূত্রটা পেয়েছি ওটা দিয়ে করে ফেলতে পারবো, ঠিক আছে? এই যে দেখো 1-এর সাথে যদি 19 যোগ করি কত আসে, 20 আসে। কত? 20। 1-এর সাথে যদি 19 যোগ করি 20 আসে। তো এখানে টোটাল জোড় সংখ্যা কত? 10টা না? 10টা হলে আমরা 5টা জোড়া পাচ্ছি, 5টা পাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি 20 × 5, 5 শূন্য 0, 5 দুগুণ কত? 10, 100, ঠিক আছে? আচ্ছা, তো আমি এটা এভাবে করতে পারবো, যে সূত্রটা একটু আগেই বের করলাম, আমরা প্রমাণ করলাম, ওই সূত্র দিয়েও করতে পারবো। কিন্তু এখানে এটার চেয়েও আরেকটা সূত্র আছে, ওটা আমরা প্রমাণ করবো, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে তুমি প্রথম 2টা সংখ্যা যোগ করো, 1 এবং 3, যোগ করলে কত আসে? 4 আসে। এরপর প্রথম 3টা যোগ করো, 1 যোগ 3 যোগ 5, 5, 6, 7, 8, 9। প্রথম 4টা যোগ করো, 3, 5, 7, এদিকে কত? 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 আসবে। 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, এটা আসবে 25। তুমি যদি ভালো করে যদি খেয়াল করো এই 4কে তুমি 2² লিখতে পারবে, তার মানে এই 4টা পূর্ণবর্গ। 2কে স্কোয়ার করলে যেহেতু আমি 4 পাচ্ছি, তাহলে এই 4টাকে আমি পূর্ণবর্গ বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখানে 9 আছে না? এই 9টাকে আমি 3² লিখতে পারবো। 3² মানে 9, তার মানে এই 9টা পূর্ণবর্গ। আচ্ছা, এই 16কে আমি 4² লিখতে পারি।
4 স্কোয়ার এই 4 স্কোয়ার মানে কত 16, তার মানে 16 একটা পূর্ণবর্গ। 25কে আমি 5 স্কোয়ার লিখতে পারি, 5 স্কোয়ার মানে 25। আচ্ছা স্কোয়ার মানে যারা বোঝো না তাদের জন্য বলি, কোনো কিছুর উপর স্কোয়ার বলতে বোঝায় ওই সংখ্যাটা দুইবার গুণ, কয়বার গুণ 2বার। তার মানে 5 স্কোয়ার বলতে বোঝাচ্ছে 5 2বার গুণ, কয়বার 2বার। তাহলে 5 5 কত হয় 25 হয়। তাহলে এই 25টা পূর্ণবর্গ, বোঝাতে পারলাম? আচ্ছা খেয়াল করো, যখন এখানে আমি দুইটা সংখ্যা যোগ করছি, দুইটা বিজোড় সংখ্যা যোগ করছি, তখন আমি 4 পাচ্ছি। ওই 4কে আমি 2 স্কোয়ার লিখতে পারছি। এখানে যোগ করছি কয়টা, দুইটা যোগ করার কারণে পাচ্ছি 4। ওই চারটা আমি 2 স্কোয়ার দিয়ে লিখতে পারছি। আবার এখানে খেয়াল করো, এখানে আমি যোগ করছি 3টা, 1টা 2টা 3টা, যোগ করে কত পাচ্ছি 9। ওই 9টাকে আমি 3 স্কোয়ার করে পাচ্ছি। তার মানে যতটা যোগ করছি তত স্কোয়ার করলে পাচ্ছি। এখানে যোগ করছে কয়টা, 4টা। তাহলে তুমি যদি 4কে স্কোয়ার করো দেখবে যে 16 পাচ্ছ, মানে এদের যোগফলের সমান পাচ্ছ। এখানে আছে 5টা, তুমি যদি 5কে স্কোয়ার করো তাহলে তাদের বিজোড় সংখ্যা মানে 5টা বিজোড় সংখ্যার যোগফলের সমান পাচ্ছ। তাহলে আমি এখান থেকে একটা ডিসিশনে যেতে পারি না, যদি আমি এখানে 100টা যোগ করি, কয়টা 100টি বিজোড় সংখ্যা যোগ করি, তাহলে আমি 100 স্কোয়ার করলে সেই মানটা পেয়ে যাব না? ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি, সুতরাং ক সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল সমান যতটা যোগ করছি তত স্কোয়ার, ক স্কোয়ার। এইটাই সূত্র। ঠিক আছে, এটা এমসিকিউ আসে। তোমাকে বলবো যে 120টা বিজোড় সংখ্যার যোগফল কত হবে, তুমি 120কে স্কোয়ার করে দিলে যা আসে তাই উত্তর হবে। ঠিক আছে, ওকে দেখি এখানে আর কিছু আলোচনা করতে হবে কিনা। আচ্ছা তোমাদের ওই যে সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমি 3 নম্বর পৃষ্ঠায় একটা কাজের মধ্যে একটা প্যাটার্ন ছিল, ঠিক আছে, ওটা আলোচনা করতে ভুলে গেছি। তা তোমরা এটা একটু আলোচনা করে নেবে, ঠিক আছে, বা তোমরা নিজের একটু পড়ে নেবে, ঠিক আছে। ওটা কাজ থাকবে তোমাদের, ওটা হচ্ছে মূলত ফিবোনাকি সংখ্যা। 3 নম্বর উদাহরণে যেটা পড়িয়েছিলাম ওটাও একটা ফিবোনাকি সংখ্যা, কাজে যেই প্যাটার্ন দেওয়া আছে ওটাও একটা ফিবোনাকি সংখ্যা। ঠিক আছে, ওটা এমসিকিউতে আসতে পারে যে নিজের কোনটি ফিবোনাকি সংখ্যা। তোমরা কাজটা দেখে একটু দেখে নিও, কাজের মধ্যে যে প্যাটার্ন আছে ওটা দেখে নিও। ওটা যেভাবে সলভ করেছিলাম উদাহরণ 3টা ওটা ওইভাবে সলভ করবে, ঠিক আছে। ওকে, এটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। ওকে, আচ্ছা এখানে আরেকটা কোথায় না, এখানে না, অন্য জায়গায়। আচ্ছা ঠিক আছে, ওকে এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। আমি আশা করছি তোমরা এগুলো তুলে ফেলেছো। আমাদের আর 2টা টপিক বাকি আছে, আর একটু ফাস্ট করতে হবে। সংখ্যা দুটিকে মানে সংখ্যাকে দুটি সংখ্যার বর্গে সমষ্টি কিংবা অন্তরূপে প্রকাশ। সংখ্যাকে দুটি সংখ্যার বর্গে, এটাতে অনেকের প্রবলেম হয়, ঠিক আছে। সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি কিংবা অন্তররূপে প্রকাশ। হচ্ছে লেখা বাঁকা হচ্ছে। আচ্ছা, সমষ্টি বলতে বোঝায় হচ্ছে যোগ, আর অন্তর বলতে বোঝায় বিয়োগ। আচ্ছা, সমষ্টির ক্ষেত্রে মানে এই যে এটার সমষ্টি বোঝাচ্ছে, ঠিক আছে। সমষ্টির ক্ষেত্রে একটা সংখ্যা দেওয়া থাকবে, তোমাকে একটা সংখ্যা দিয়ে দিবে, বললো যে এটাকে এমন ভাগে ভাঙো যেটাকে দুটা স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে এবং এদের যোগ করলে আমি আগের সংখ্যাটা পাবো। মানে এদের বর্গের সমষ্টি এটা আসবে। আচ্ছা,
ছোটো সংখ্যা দিয়ে দিলে ওগুলো মুখোমুখি হিসাব করে ফেলা যায়, ঠিক আছে। যখন বড় সংখ্যা দিয়ে দেয় তখন একটু প্রবলেম হয়। আচ্ছা, তোমাদের বইয়ে বেশ কিছু সংখ্যা দেওয়া আছে, তোমরা এগুলো সলভ করতে পারো। তোমরা বেশ কিছু সংখ্যার বা বেশ কিছু সংখ্যার বর্গ শিখে রাখতে পারো, বেশ কিছু সংখ্যার বর্গ শিখে রাখতে পারো। যেমন ধরো 1 থেকে 15-20টা শিখে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, 20টা অন্তত শিখে রাখো, ঠিক আছে, বা 19-20টা শিখে রাখো। ওকে, যখন তোমাকে বড় সংখ্যা দিয়ে দিবে, একটা বড় সংখ্যা দিয়ে দিবে, আমি তোমাকে বড় সংখ্যা দিয়ে দেখিয়ে দিই। ধরো আমি একটু বড় সংখ্যা নিই, ধরো 17 স্কোয়ার, ধরো একটা সংখ্যা নিচ্ছি, ধরো 458 নিই, ঠিক আছে। 458, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে এটা বড় সংখ্যা, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে স্বাভাবিকভাবে তোমরা মুখে হিসাব করতে পারবে না, যেগুলো ছোটো সংখ্যা সেগুলো তোমরা বের করতে পারবে, আশা করতে পারবে। আচ্ছা দেখো, যখন এভাবে সমষ্টি বলবে, যখন দুটো সংখ্যার বর্গের সমষ্টি বলবে, তখন তোমরা এই সংখ্যাটাকে ক্যালকুলেটারে লিখে ফেলবে, ঠিক আছে। তো ওটাকে তোমাকে আমি যদি সাংকেতিকভাবে একটা দেখাই, যেমন ধরো প্রথমে ক্যালকুলেটারে ওই সংখ্যাটাকে লিখে ফেলবে, ঠিক আছে। ওই সংখ্যা থেকে তোমার তুমি একটা সংখ্যা নিবে, ঠিক আছে। একটা সংখ্যা নিবে, ধরো বিটা নিয়েছো, ওই বিকে স্কোয়ার করবে। স্কোয়ার করে তুমি যেই মানটা পাচ্ছ, যেই মানটা এখানে পাচ্ছ, সেটা হবে তোমার সি স্কোয়ার। কি আসবে? সি স্কোয়ার আসবে। মানে একটা মান, তো সেটা তো স্কোয়ার দেওয়া থাকবে না, একটা মানই থাকবে, মানে স্কোয়ার করা থাকবে মানটা। ওটাকে তুমি রুট করে ফেলবে, রুট করে ফেলবে। তো রুট করলে যেই মানটা পাবে, যেই মানটা পাবে সেটার সাথে এটা স্কোয়ার করে বসাবে, বুঝতে পেরেছো? তখন তুমি এটাকে এভাবে লিখবে যে এ ইকুয়াল টু বি বসিয়েছো না, আচ্ছা বি স্কোয়ার, এবং সি পেয়েছো না, যোগ সি স্কোয়ার। বিষয়টা তোমাকে দেখাচ্ছি আমি কীভাবে করবে। তুমি এটা নিজে ধরে নেবে এটা, আর এটা বের করবে। যদি দেখো যে রুট করার পর একটা পূর্ণ সংখ্যা পাচ্ছ না, তখন ধরে নেবে যে ওটা হবে না, ঠিক আছে। তোমাকে আরেকটা সংখ্যা দিয়ে বিয়োগ করতে হবে। যখন সমষ্টি বলবে তখন এই যে যেটা দেওয়া থাকবে সেটা থেকে একটা সংখ্যা বর্গ করে বিয়োগ করবে। বিয়োগ করার পর যে মানটা পাবে সেটাকে স্কোয়ার রুট করে দেবে, ঠিক আছে। তোমাকে যদি আমি ক্যালকুলেটরটা দেখাই, পেছন থেকে দেখাচ্ছি, দেখো আমি যদি একটু দেখাই, আশা করছি দেখতে পাচ্ছ। দেখো আমার সংখ্যা হচ্ছে তোমার 458, 458, ওটা থেকে আমি বিয়োগ করবো একটা সংখ্যাকে। ধরো আমি 15 বিয়োগ করতে চাচ্ছি, 15 স্কোয়ার করলাম, কত আসছে? 233, ঠিক আছে। এখন আমি চেক করবো যে এটা পূর্ণবর্গ কিনা। এটা এই যে দেখো, প্রথমে এ থেকে কি বললাম, বি স্কোয়ারটা বাদ দিলাম, এখানে এখানে এ হচ্ছে তোমার 458, বি বাদ দিচ্ছি, তো বিটা আমি নিজে ধরে নিলাম, কত পাচ্ছি, কত ধরলাম? 15 স্কোয়ার। এবং 15 স্কোয়ারটা বিয়োগ করার পর কত পাচ্ছি? 233। তো একটা কাজ করো, তুমি রুট দাও, রুট দিয়ে আনসার দাও, আনসারটা ক্লিক করো, ঠিক আছে, সমান দাও, কত পাচ্ছ? 15.26। দেখো যেহেতু দশমিক চলে আসছে, তার মানে ওই 233টাকে রুট করার পর যে সংখ্যাটা পাচ্ছি ওটা, মানে যে সংখ্যাটা পাচ্ছি ওটা কি নয়, সরি 233 যেটা পেয়েছিলাম ওটা পূর্ণবর্গ নয়, যেহেতু দশমিক চলে আসছে, ঠিক আছে। তোমাদের ক্যালকুলেটারে হয়তো অনেক সময় রুটও চলে আসবে, তো বুঝবে যে এটা কি নয়, পূর্ণবর্গ নয়। এখন পূর্ণবর্গ হতে গেলে তোমাকে একদম একদম স্পেসিফিক একটা নির্দিষ্ট সংখ্যা আসতে হবে, ঠিক আছে। বা নির্দিষ্ট সংখ্যা বলতে মূলত পূর্ণ সংখ্যা আসতে হবে, ঠিক আছে। যেমন ধরো আমি আবার লিখছি 458 বিয়োগ ধরো 16 স্কোয়ার লিখলাম, ঠিক আছে, স্কোয়ার দিলাম, বিয়োগ করলাম, কত পাচ্ছি? 202। ওটাকে রুট করে ফেলো, 202টাকে রুট করে ফেলো, মানে রুট আনসার দেওয়ার পর যে এই আনসারটা হচ্ছে কত? 202, ঠিক আছে। আমি রুট করার পর কত পাচ্ছি? 14.সামথিং। তো যেহেতু দশমিক চলে আসছে তাহলে এটা হবে না, ঠিক আছে, মানে ওই 202টা পূর্ণবর্গ নয়, তো সেটা বাদ যাবে। আবার লিখবো 458 বিয়োগ 17 স্কোয়ার, ঠিক আছে, এই স্কোয়ার করলাম, কত আসছে? 169। রুট দিয়ে আনসার দাও, রুট আনসার, মানে একটু আগে তো আনসার বের করলাম, ওই আনসারটাই রুট দাও, কত পাচ্ছি? 13 পাচ্ছি। দেখো পূর্ণ সংখ্যা না। এখন এই যে প্রথমে তুমি কত বিয়োগ দিয়েছো সেটা মনে রাখতে হবে, কত স্কোয়ার বিয়োগ দিয়েছো সেটা মনে রাখবে, এবং কত পাচ্ছ সেটা মনে রাখবে। এখন আমি যেটা বিয়োগ দিয়েছিলাম ওটা হচ্ছে তোমার 17, ঠিক আছে, 17 স্কোয়ার। এখন এটাকে আমি এভাবে লিখবো, 17 স্কোয়ার যোগ কত পেয়েছিলাম? 13 স্কোয়ার না,
13 পেয়েছিলাম না একটু আগে? হ্যাঁ 13 পেয়েছিলাম, 13 স্কোয়ার। আশা করি বের করতে পারবে। এই মানটা তুমি নিজে ধরে নেবে, এটা তুমি নিজে ধরে নেবে, এটা নিজে ধরে নেবে, ধরে এটা থেকে বিয়োগ করবে, যখন সমষ্টি বলবে তখন এটা থেকে এটা বিয়োগ করবে, এটা নিজে ধরে নেবে, নিজে ধরে দেখবে যে একটা পূর্ণ সংখ্যা আসছে কিনা ক্যালকুলেটারে। ঠিক আছে, তুমি এটা নিজে ধরে নেবে, এটা থেকে এটা বিয়োগ করবে, বিয়োগ করার পর একটা মান পাবে, সেটাকে রুট করে দিবে। রুট করে যদি এরকম একটা সিঙ্গেল সংখ্যা পাও, একটা পূর্ণ সংখ্যা পাও, তাহলে বুঝবে যে ওটা পূর্ণবর্গ যাচ্ছে, তার মানে এদের যোগফলটা এটা আসবে। এখন তুমি যেহেতু বের করেছো, এখন চেক করে দেখো 17 স্কোয়ার যোগ 13 স্কোয়ার, এই যে 458 চলে আসছে। ঠিক আছে, যদিও তোমরা এখান দূর থেকে দেখতে পাচ্ছ না আমি জানি, আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, আমি যদি আরেকটা দেখাই, যেমন ধরো 400 কত 400, আচ্ছা আচ্ছা 400। এখন 400কে যদি আমি এভাবে লিখতে চাই, আমি যদি কত দিয়ে করি, যেমন ধরো 400 থেকে যদি আমি 11 স্কোয়ার বাদ দিই, 11 স্কোয়ার বাদ দিই পাচ্ছি 279। এখন 279কে যদি রুট করি, মানে রুট আনসার দিই, তাহলে পাচ্ছি 16 দশমিক সামথিং পাচ্ছি। ঠিক আছে, তাহলে 16 যেহেতু সামথিং পাচ্ছি, তার মানে 11 দিয়ে যাচ্ছে না। 11 মানে এটা থেকে যদি আমি 11 স্কোয়ার দিয়ে আরেকটা সংখ্যা দিয়ে যদি কী করি, যোগ মানে আরেকটা সংখ্যা দিয়ে যদি বর্গ করি, তাহলে এটা আসবে না। ওকে, তাহলে 400 লিখলাম, বিয়োগ 12 স্কোয়ার লিখলাম, 256 আসছে। আচ্ছা, 256কে রুট করে দেখলে রুট আনসার দিচ্ছি 16 পাচ্ছি, তার মানে 16টা পূর্ণ সংখ্যা, তার মানে এটা 12 স্কোয়ার এবং 16 স্কোয়ার লিখতে পারবো। ঠিক আছে, 12 স্কোয়ার যোগ 16 স্কোয়ার। ঠিক আছে, তোমাদের বইয়ে যেগুলো আছে ওগুলো তোমরা আশা করছি পারবে। যেমন ধরো এখানে কত ছিল, 13। ঠিক আছে, 13 আমরা মুখ করে ফেলতে পারবো। যেমন দেখো 13 এর আশেপাশে পূর্ণ সংখ্যা কে আছে, মানে কত এর বর্গ যাচ্ছে, দেখো 3 তারিখে 9, 4 4 16, 16 13 চেয়ে বেশি হয়ে যাবে, তাহলে 3 তারিখে 9 হবে, তাহলে 9 যোগ 9 সাথে কত যোগ করে 13 আসবে, 9 10 11 12 13 4। ঠিক আছে, তাহলে এদেরকে আমি সাইডে ভেঙে লিখতে পারি, 9কে 3 স্কোয়ার লিখতে পারি, 4কে 2 স্কোয়ার লিখতে পারি। বুঝতে পেরেছো? তো তুমি যদি এটা মুখোমুখি করতে না পারো, একটা কাজ করো, প্রথমে 13 থেকে কোনো একটা সংখ্যা কি দাও, বাদ দাও, যেমন কি 3 স্কোয়ার বাদ দাও, বাদ দিলেও পাবে, যেমন তুমি 4 পাবে, কত পাবে 4, 4কে তুমি রুট করো, রুট করলে 2 পাবে, তার মানে তুমি 3 স্কোয়ার যোগ 2 স্কোয়ার লিখতে পারবে, 3 স্কোয়ার যোগ 2 স্কোয়ার লিখলে কত পাচ্ছ, 13 পাচ্ছ। বুঝতে পেরেছো? আচ্ছা, সবাই মুখোমুখি করতে পারে, ও ক্যালকুলেটারে করতে একটু টাইম লাগে, যখন যখন এরকম একটা বড় সংখ্যা দিয়ে দেয় তখন। ঠিক আছে, আচ্ছা এটা তো বুঝতে পারলে। আচ্ছা, এখন যদি তোমাকে অন্তর বলে, কি বলে, অন্তর বলে, তখন কি করবে, মানে দুটো সংখ্যার বর্গের অন্তরূপে প্রকাশ করো। তো একটা সংখ্যা ধরো এ, ওটা তোমাকে দিয়ে দিয়েছে, এখন বললো অন্তরূপে প্রকাশ, তো তুমি এটাকে এভাবে প্রকাশ করবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই ক্ষেত্রে এটা বিয়ের চেয়ে বড় হবে, এটা বিয়ের চেয়ে বড় হয় যখন সমষ্টি বলে। এটা কি লিখলাম, এই ক্ষেত্রে যখন সমষ্টি বলে তখন এটা বিয়ের চেয়ে কী হবে, বড় হবে, কারণ দুটো সংখ্যা ছোট সংখ্যা যোগ করে আমি কি পাচ্ছি, একটা বড় সংখ্যা এ পাচ্ছি। ঠিক আছে, আবার এখানে একটা বড় সংখ্যা থেকে একটা ছোট সংখ্যা বিয়োগ করে আমি কি পাচ্ছি, এটা পাচ্ছি। বুঝতে পেরেছো? ওকে, এই ক্ষেত্রে তোমার এটা বিয়ের চেয়ে বড় হবে, যোগফলের ক্ষেত্রে প্রথমটা এটার চেয়ে বড় হবে। অনেকে এটা ছোট সংখ্যা লিখে, এটা বড় সংখ্যা লিখে। ঠিক আছে, আমি আগে এটাকে বড়টাই লিখি। ঠিক আছে, তোমরা যদি আমার মতো করো তাহলে এইভাবে লিখবে। আচ্ছা, এই ক্ষেত্রে তোমার বিটা এর চেয়ে বড় হবে, বিটা এর চেয়ে বড় হবে যখন অন্তর বলবে, তখন কি করবে, তখন তুমি এ বি থেকে এটা বাদ দিবে, মানে বি স্কোয়ার থেকে এটা বাদ দিবে, বাদ দিলে তুমি একটা সংখ্যা সি স্কোয়ার পাবে, ওটাকে যদি তুমি রুট করো, রুট করো, রুট করো, তুমি সি পাবে। যেমন আমি যদি একটা বের করে দেখাই, আমি যদি একটা হিসাব করি, ধরো ধরো 145, 145 আমি একটা দেখাই। আচ্ছা, এখন দেখো আমি বলেছিলাম যখন অন্তরূপে প্রকাশ করবে তখন তুমি একটা বড় সংখ্যা ধরে নেবে, মানে একটা স্কোয়ার নিজে থেকে ধরে নেবে। যেমন ধরো আমি 15 স্কোয়ার নিলাম। ঠিক আছে, 15 স্কোয়ার থেকে আমি এই সংখ্যাটা বাদ দেবো, এই সংখ্যাটা বাদ দেবো, তো মাইনাস 145 পাচ্ছি 80। কত পাচ্ছি, 80 পাচ্ছি। তো 80কে যদি আমি রুট করে দিই, মানে রুট আনসার দিচ্ছি, আসছে 8 দশমিক সামথিং।
যেহেতু 8 দশমিক সামথিং চলে আসছে, তার মানে সেটা পূর্ণবর্গ হবে না, মানে 15 যাবে না, ঠিক আছে। আচ্ছা 15 দিয়েছিলাম, ওকে। তাহলে 100 কত 45 বিয়োগ ধরো 12 স্কোয়ার দিলাম, ঠিক আছে। 145 বিয়োগ 12 স্কোয়ার, 145 থেকে সরি 12 স্কোয়ার হবে, 12 স্কোয়ার বিয়োগ 45 -1 হচ্ছে, মানে 12 স্কোয়ার এটা হচ্ছে কম হচ্ছে, ঠিক আছে, হবে না। আচ্ছা যদি আমি 16 স্কোয়ার দিই মাইনাস, ওকে 16 স্কোয়ার মাইনাস 145 আসছে 111, 111কে যদি রুট করি আসবে 10 দশমিক সামথিং, হবে না। আচ্ছা 16 দিয়ে হবে না, তাহলে 17 দিয়ে দেখি, 17 স্কোয়ার মাইনাস 145, স্কোয়ার দিয়ে 145 পাচ্ছি, কত পাচ্ছি 144, 144কে যদি রুট করি 12 পাচ্ছি, তার মানে এটা 17 স্কোয়ার দিয়ে যাবে, 17 স্কোয়ার বিয়োগ 12 স্কোয়ার, কেন কি হলো 17 স্কোয়ার বিয়োগ 12 স্কোয়ার, এটা বের করলাম কীভাবে, প্রথমে 17 স্কোয়ার থেকে 145টা বাদ দিলাম, বাদ দেওয়ার পর আমি 144 পেয়েছিলাম, 144 পেয়েছিলাম, তো সেটাকে রুট করলাম, রুট করার পর 12 পেলাম, এবং এটা স্কোয়ার থেকে এটা স্কোয়ার বিয়োগ করলাম, এটা থেকে এটা বিয়োগ করলাম, বিয়োগ করলে এটা পাচ্ছি, বুঝতে পারলাম। এটা বের করতে অনেকের একটু প্রবলেম হয়, তোমরা ক্যালকুলেটারে একটু বের করার চেষ্টা করবে, ছোটো সংখ্যাগুলো আশা করি পারবে, তোমরা বর্গগুলো শিখে রাখবে, 15-20টা শিখে রাখতে পারো যে কোনটার বর্গ কত, ঠিক আছে, আশা করছি পারবে এটা, ঠিক আছে। আচ্ছা তোমরা একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে, আশা করছি তোমাদের অন্তর রূপে প্রকাশ এবং সমষ্টি রূপে প্রকাশটা পারবে। আমি যদি একটু লিখে দিই, বর্গের সমষ্টি, সমষ্টি লিখি, শোনো বুঝবে তোমরা, সমষ্টি মানে এ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে এ থেকে বি স্কোয়ার করে যেই মানটা পাবে, যেই মান, ঠিক আছে, সেটাকে রুট করবে, রুট করলে একটা মান পাবে, তো সেটা কী করবে, এই বি এর সাথে সিটা কী করে দিবে, এখানে যে বি স্কোয়ারটা করেছো সেই বি স্কোয়ারের সাথে এই সি এর উপর স্কোয়ার দিয়ে যোগ করলে দেখবে যে এ পেয়ে গেছো, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর অন্তর, ধরো এ একটা সংখ্যা যেটাকে তোমাকে বললো যে বর্গ করে অন্তর বের করতে, তাহলে বি স্কোয়ার থেকে সি স্কোয়ার কী করবে, বিয়োগ করে এটা পাবে। এখন তুমি ক্যালকুলেটারে কীভাবে বের করবে, তুমি একটা মান ধরে নেবে বি স্কোয়ার, সেটা থেকে এটা বাদ দিবে, বাদ দেওয়ার পর একটা সংখ্যা পাবে, মানে একটা মান পাবে, ঠিক আছে, ওই মানটাকে রুট করবে, রুট করার পর সেই মানটা পাবে। এখন এই যেটা থেকে তুমি বিয়োগ করেছো, যদি পূর্ণ সংখ্যা পাও, যদি এটা যদি কী হয় পূর্ণ সংখ্যা হয়, ঠিক আছে, এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, একটু লিখে রাখো, এটা অবশ্যই কী হবে, পূর্ণ সংখ্যা হবে, এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। যদি এটা না বুঝো আমাকে অবশ্যই জানাবে, এটা পূর্ণ সংখ্যা হবে। এখন এটা থেকে এটা বাদ দিয়ে লিখবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু এ। যদি পূর্ণ সংখ্যা না হয় তার মানে সেটা যাবে না, ঠিক আছে, তুমি যেটা দিয়ে বিয়োগ করছো সেটা দিয়ে হবে না, মিলবে না, আরেকটা চেক করতে হবে, ঠিক আছে। তোমরা এইভাবে চেক করবে, আশা করি পারবে। তারপরও আমি তোমাদেরকে সৃজনশীল সমাধানের মধ্যে করিয়ে দেখাবো, ঠিক আছে। প্যাটার্নে বীজগাণিতিক রাশি নির্ণয়, একটা মিনিট, হ্যাঁ চলছে, প্যাটার্নে বীজগাণিতিক রাশি নির্ণয়। আমি জাস্ট নিয়মগুলো লিখে দিচ্ছি, সৃজনশীল আলোচনার সময় করিয়ে দেবো, ঠিক আছে, ওকে। আমি এগুলো অবশ্যই তোমাদেরকে গাণিতিক সমাধান করাবো, একটু ধৈর্য ধরতে হবে। আজকের ক্লাসে শুধু থিওরিটা করাবো, নেক্সট ক্লাসেও থিওরি, এরপর থেকে আমরা সমাধান করাবো। আচ্ছা আমি শুধু বীজগাণিতিক রাশি লিখছি, ঠিক আছে, বীজগাণিতিক রাশি নয়, বীজ গাণিতিক রাশি
নির্ণয়। আমরা প্রথম থেকে যে উদাহরণগুলো পড়েছিলাম ওগুলো থেকে শুরু করবো, ঠিক আছে? ওকে, উদাহরণ নিয়ম 1। উদাহরণে কত বলছিল? 3 10 3 10 17 24, এটা ছিল 31। এদের পার্থক্য কত? 7 করে। পার্থক্য যখন সেম থাকবে, পার্থক্য যখন সেম থাকে, এটা বেশি আসে, এই নিয়মটা বেশি আসে, এই নিয়মটা খুব বেশি আসে। পার্থক্য যখন সেম থাকবে তখন তোমার বীজগাণিতিক সূত্র হবে বা বীজগাণিতিক রাশি, ঠিক আছে? পার্থক্য ইন্টু ক, পার্থক্য ইন্টু ক, ঠিক আছে? এরপর যোগ হবে অথবা বিয়োগ হবে, হয় যোগ হবে না হয় বিয়োগ হবে, এখানে একটা সংখ্যা বসাবে, এটা সূত্র। তোমরা হয়তো বুঝতে পারছো না যে এটা কি লিখলাম। আচ্ছা, এখানে পার্থক্য বলতে বোঝাচ্ছে এই পার্থক্যটা যখন সেম হবে, যখন কি হবে? সেম হবে। আর ক বলতে বোঝাচ্ছে আরও ক, এটা কি বললাম? সমষ্টি বললাম না? এখানে সমষ্টি না বোঝাবে না, এখানে বোঝাবে মূলত পথ, ঠিক আছে? আচ্ছা, এখানে ক সমান পদ সংখ্যা, আগে এতটুকু লিখে ফেলো, আগে এতটুকু লিখে ফেলো, এতটুকু লিখো। আর এখানে লিখতে পারো পার্থক্য যখন সেম হবে, পার্থক্য যখন, নোট এখানে লিখো পার্থক্য যখন সেম হবে। সেম হবে, হ্যাঁ, লেখা শেষ? ওকে, মুছে দিচ্ছি। ওকে, এখন তোমাদের সৃজনশীলে তুমি প্যাটার্ন থেকে সরাসরি এইভাবে বীজগাণিতিক রাশি লিখতে পারবে না, সেখানে তোমাকে প্রমাণটা দেখাতে হবে তুমি এই বীজগাণিতিক রাশিটা কিভাবে পেয়েছো। আমরা প্রত্যেকটা সূত্র পড়ার আগে অবশ্যই প্রমাণ পড়ি, ঠিক আছে? তো তোমাকে অবশ্যই একটা সূত্র যদি বানাতে যাও, একটা যদি তৈরি করো সূত্র, অবশ্যই তোমাকে এর পিছনের ব্যাখ্যাটা লিখতে হবে, প্রমাণটা লিখতে হবে। তো এই প্রমাণটা কীভাবে লিখবে? তো পরীক্ষা তো আর এটা লিখতে পারবো না, ঠিক আছে? আমরা এটাও মুছে দেবো, এটা জাস্ট মনে রাখো, ঠিক আছে? তোমার খাতায় আছে না? আচ্ছা, ওকে। এখন দেখো, এর জন্য যদি আমি বীজগাণিতিক রাশি বানাতে চাই, এখানে লিখব, এখন প্রথম পথ না, এটা এটা কোন পথ? এটা প্রথম পথ, প্রথম পথ, এটা দ্বিতীয় পথ, এটা তৃতীয় পথ, এটা চতুর্থ পথ, ঠিক আছে? এটা পঞ্চম পথ, এটা। ওকে, আমরা প্রথম পথের জন্য সূত্র বের করব। প্রথম পথ সমান, প্রথমে কি বলেছিলাম? পার্থক্য। আচ্ছা, পার্থক্য কত বলো? 7 না? 7। এরপর কি বলেছিলাম? পথ সংখ্যা না? এখন বলো এটা কততম পথ? প্রথম পথ, 1 দাও। 7 থেকে 7, আমার প্রথম পথ কত? প্রথম পথ কত আমার? 3। প্রথম পথ কত? 3। এখন আমি গুণ করে পাচ্ছি 7। দেখো, 7 থেকে 7, আমাকে মিলাতে হবে 3, মিলাতে হবে কত? 3। এখন বলো এই 7 থেকে কত যোগ বা বিয়োগ করলে 3 আসবে? আচ্ছা, একটা কাজ করো, 7 থেকে 3 বাদ দাও, তাহলে 3 4 5 6 7, 4 না? আমি যদি এখান থেকে 4 বাদ দিই, কত বাদ দিই? 4 বাদ দিই, তাহলে কত আসবে?
3 আসবে। এখন 4কে এখানে বাদ দেব, শুধু এখানে বাদ দেব, এখানেও বাদ দিতে হবে না, এখানেও বাদ দিতে হবে। দেখো এটা হচ্ছে তোমার পার্থক্য। এটা কি? এটা হচ্ছে তোমার পার্থক্য। এটা হচ্ছে তোমার পদ সংখ্যা, আর এটা এই যে মাইনাস দিলাম, যোগ অথবা বিয়োগ বলেছিলাম না, ওই যে বিয়োগ দিলাম, একটা দিলাম আর একটা সংখ্যা দিলাম। বুঝতে পেরেছ? তাহলে দেখো 7 থেকে 7 বিয়োগ 4, 7 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 3 হয়। তো এই দেখো সূত্র হয়ে গেছে। যদি আমি এটাকে সূত্র আকারে যদি লিখতে চাই এখানে পাশে, তোমরা পরীক্ষায় লিখবেন, ঠিক আছে? ওকে, 7 এটা পার্থক্য না? পার্থক্য না? এটা কি? পদ সংখ্যা। তো পদ সংখ্যাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? ক দ্বারা, ঠিক আছে? এভাবে ক, এদের মধ্যে গুণ বোঝাচ্ছে, বিয়োগ 4, এটা হবে সূত্র। এটাকে আমরা প্রমাণ করব, ঠিক আছে? ওকে, এটা মুছে দিচ্ছি, এটা লিখবে না। ওকে, আমরা প্রথম পদ বের করলাম, ঠিক আছে? এরপর দ্বিতীয় পদ বের করো। সুতরাং দ্বিতীয় পদ আগেরটার মতো জাস্ট এখানে 2 বসিয়ে দিবে। এটা পদ সংখ্যা না? পদ সংখ্যা যায় কত বসাবে? যেহেতু দ্বিতীয় পদ, তাহলে এখানে 2 বসাবে। কত বিয়োগ দিয়েছিলাম আগে? বিয়োগ 4। 7 দুগুণে 14, 14 থেকে 4 বিয়োগ করো, 10 আসে। দেখো মিলে গেছে না? 10, এই দেখো মিলে গেছে, ঠিক আছে? আচ্ছা, সুতরাং তৃতীয় পদ আগেরটার মতো জাস্ট এখানে 3 বসাবে। এখানে কত? 3 বিয়োগ 4, 3 সাথে 21 বিয়োগ 4, 4 বিয়োগ করলে হয় কত? 17, কত হয়? 17 হয়। বুঝতে পেরেছো? ওকে, তুমি এভাবে 3টা পদ দেখাবে। 3টা পদ দেখানোর পর বলবে যে সুতরাং কতম পদ সমান, আমি এই পাশে দেখাই, ঠিক আছে? নিচে কি জায়গা আছে? নিচে জায়গা নেই, আমি এই পাশে দেখাচ্ছি। সুতরাং কতম পদ সমান, পার্থক্যের সাথে ক গুণ দিবে। পার্থক্য কত? 7, ক গুণ দিলাম, বিয়োগ 4। সাথে সাথে ক গুণ করলে কত হয়? 7 ক হয়, কারণ এদের মধ্যে গুণ বোঝাচ্ছে, বিয়োগ 4। সূত্র চলে আসলো, এই যেটা চলে আসলো না? এখন লিখতে পারো যে উদ্দীপকের প্যাটার্নটি এত বীজগাণিতিক রাশিটি মেনে চলে। উদ্দীপকের প্যাটার্নটি এত বীজগাণিতিক রাশি মেনে চলে। বুঝতে পেরেছ? তখন তুমি যততম পদ চাও তততম পদ বের করতে পারবে। তুমি যদি 100তম পদ চাও, 100তম পদ বের করবে, জাস্ট কয়ের জায়গায় 100 বসিয়ে দেবে। যদি 1000তম পদ চাই, তুমি কয়ের জায়গায় 1000 বসিয়ে দেবে, 1000তম পদ পেয়ে যাবে। এখন সব প্যাটার্নের জন্য বীজগাণিতিক রাশি সেম হবে না, একটু ডিফারেন্ট হবে। তো দেখো এখানে এই 7টা হচ্ছে মূলত পার্থক্য। 7টা কি? পার্থক্য। কটা হচ্ছে তোমার পদ। এবার সূত্রের মধ্যে প্লাস অথবা মাইনাস ছিল, দেখো এখানে মাইনাস দিলাম। কারণ মাইনাসটা কি আমি মুখস্থ দিয়েছি? না, প্রয়োজন অনুসারে দিয়েছি মিলানোর জন্য। দেখো এখানে যেহেতু আমাকে 3 মেলাতে হচ্ছে, তো 7 থেকে আমাকে 4 বিয়োগ করতে হচ্ছে, তো সেই জন্য এখানে এবং এখানে বিয়োগ দিলাম, ঠিক আছে? ওকে, যদি তোমাকে আমি আরেকটা প্যাটার্নের জন্য দেখাই, তুলে ফেলেছো না আশা করি। আরেকটা প্যাটার্নের জন্য যদি দেখাই, যেমন ছয়, 11, 16, 21, যদি পার্থক্য বের করো, 6, 7, 8, 9, 10, 11, 5, এটাও 5, এটাও 5, ঠিক আছে? এখানে পার্থক্য লিখো। পার্থক্য লিখো। ধরো কালি শেষ হয়ে গেছে, আমি একটা কলম দিই। এখন দেখো পার্থক্য কত? 5। পার্থক্য কত? 5। এখন প্রথম পদ
পার্থক্যের সাথে পদ সংখ্যা গুণ, পার্থক্য কত 5, পদ সংখ্যা কত প্রথম না 1 গুণ। আচ্ছা আমার এখানে এখানে প্রথম পদ কত, এখানে প্রথম পদ কত আমার এখানে 6 না, প্রথম পদ কত 6, 5 কত হবে 5 হবে, আমি 5-এর সাথে কত যোগ বা বিয়োগ করলে 6 হবে 1 না, 1 যোগ করবে। ঠিক আছে, তো দেখো তোমার প্রয়োজন অনুসারে তুমি যোগ করবে অথবা কোনো একটা সংখ্যা যোগ করবে অথবা বিয়োগ করবে, বুঝতে পেরেছো? ওকে, তাহলে 5 যোগ 1 6, দ্বিতীয় পদ সমান সেম, এটা জাস্ট এই জায়গায় যততম পদ বলবে তত বসিয়ে দেবে, মানে দ্বিতীয় পদ আমি যেহেতু প্রমাণ করছি তাহলে এখানে একের জায়গায় 2 বসাবো, যোগ 1, 5 দুগুণে 10, 10 একে কত হয় 11। ঠিক আছে, ওকে, তোমরা 3টা পদ বের করবে। ঠিক আছে, তৃতীয় পদ সমান সেম এই জায়গায় 2 এর জায়গায় 3 বসিয়ে দেবে, তৃতীয় পদ যেহেতু বের করছি। 5 × 3 এটা 5 যোগ 1, 3 5 15 যোগ 1 মানে কত 16। তো দেখো প্রত্যেকটা বের হয়ে গেছে, 6 11 16 বের হয়ে গেছে না। সুতরাং কতম পদ সমান 5 × পদের জায়গায় কত পদ বলেছি, কতম পদ, এখানে ক বসিয়ে দেবো, যোগ 1, 5 একে 5, 5 ক মানে কয়ের সাথে 5 গুণ করলে কত হয় 5 কই হবে, যোগ 1, এটা সূত্র। বলবো যে উদ্দীপকের প্যাটার্নটি প্যাটার্নটি 5 ক যোগ 1 বীজগাণিতিক রাশিটি মেনে চলে, বীজগাণিতিক রাশিটি মেনে চলে। তো এটাই আনসার হবে। ঠিক আছে, এখন যদি তোমাকে 100তম পদ বের করতে বলে, 100তম পদ, তুমি জাস্ট এখানে কয়ের জায়গায় 100 বসিয়ে দিবে, যোগ 1, 5 0 0 5 0 0 5 একে 5 যোগ 1 মানে 501, কত হবে 501, এটা 100তম পদের মান। ঠিক আছে, ওকে, তো আশা করছি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো এটা কীভাবে বের করবে। সূত্রটা যদি প্রথমে লিখে দিয়েছিলাম ওটা আসলে মনে রাখার প্রয়োজন পড়ে না, তুমি জাস্ট পার্থক্যের সাথে প্রথম পদ গুণ করবে, গুণ করে যে মানটা পাবে সেটা থেকে তুমি যোগ বা বিয়োগ করে প্রথম পদটা মেলাবে। ঠিক আছে, দেখবে হয়ে যাবে। ওকে, নিয়ম 2, তোমার উদাহরণ 2 নাম্বারটা দিয়ে আমরা শুরু করব। আচ্ছা দেখো 1 4 9 16 25, আমরা যদি এটার পার্থক্য বের করি, প্রথমে আসবে 3, এরপর আসবে 5, এরপর 7 আসবে, এরপর কত 9। এখন দেখো এখানে পার্থক্য সেম নেই, পার্থক্য কি নেই, সেম নেই মানে মিল নেই, পার্থক্য মিল আছে, মিল আছে। ঠিক আছে, আচ্ছা পার্থক্য সেম না হলে এবং ক্রমাগত বাড়লে, ঠিক আছে, এটা মানে এই নিয়মটা খাটবে আর কি। আচ্ছা সূত্র কি হবে, মানে বীজগাণিতিক রাশি, ক্লাসটা একটু বড় হচ্ছে আমি জানি। আচ্ছা দেখো যেহেতু এটা এটা এখানে যেহেতু দেখো পার্থক্যটা মিলছে না এবং ক্রমাগত বাড়ছে, দেখো 3 5 7 মাঝখানে কমে যাচ্ছে না, আমরা 3টা উদাহরণের মধ্যে দেখেছিলাম বাড়ছিল হঠাৎ কমে গেছে। ঠিক আছে, আচ্ছা বাড়ার নিয়মটাও কি নেই, একটা ধারাবাহিক নেই। ঠিক আছে, মানে ধারাবাহিকভাবে কোনো একটা মিল দেখে বাড়ছে না। তো যেহেতু এখানে যেহেতু দেখো মিল নেই কিন্তু ক্রমাগত বাড়ছে, 3 5 7 9 ক্রমাগত বাড়ছে, তাহলে এই ক্ষেত্রে এর বীজগাণিতিক রাশি হবে দুইটা, কয়টা 2 ধরনের, মানে 2 ধরনের নিয়ম আছে এখানে। প্রথম নিয়ম হচ্ছে, প্রথমটা হচ্ছে ক স্কোয়ার, ক বলতে এখানে পদ সংখ্যা বোঝাচ্ছে। আচ্ছা 2 নম্বর, প্রথমটা যদি না হয়, প্রথমটা দিয়ে যদি না মিলে তাহলে ক স্কোয়ারের সাথে
ক স্কোয়ারের সাথে যোগ অথবা বিয়োগ করবে কোনো একটা সংখ্যা। কয়টা এখানে? দুইটা বীজগাণিতিক রাশি। তুমি দুটোটা চেক করে দেখবে কোনটা দিয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এখানে দেখো, এখানে কোনো পার্থক্যের হিসাব পাচ্ছি না, পাচ্ছি? আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এখানে মানে আমি এটার আনসারটা লিখছি, প্রথম পদ সমান প্রথম পদ কত? আমার সূত্র নিয়ে মানে সূত্র কয়টা পাচ্ছে এখানে? দুইটা না? একটা হচ্ছে তোমার পদ সংখ্যা স্কোয়ার, আর একটা হচ্ছে পদ সংখ্যা স্কোয়ারের সাথে যোগ অথবা বিয়োগ কোনো একটা সংখ্যা, মানে কোনো একটা সংখ্যা কী করবো? যোগ বিয়োগ করবো। এখানে ক ইকুয়াল টু কি? পদ সংখ্যা, এটা লিখে রাখতে পারো, ঠিক আছে? ওকে। আচ্ছা, প্রথমটা কি? ক স্কোয়ার। প্রথমটা কি? ক স্কোয়ার। আমি প্রথমে এটা দিয়ে চেক করবো, যদি এটা দিয়ে হয়ে যায় তাহলে এটা দেখার দরকার নেই, যদি এটা দিয়ে না হয় তাহলে এটা চেক করে দেখবো। আচ্ছা, আমার এখানে এটা কততম পদ? প্রথম পদ না? আমার প্রথম পদের মান কত? 1। প্রথম পদের মান 1। দ্বিতীয় পদের মান কত? 4। তৃতীয় পদের মান কত? 9। চতুর্থ পদের মান কত? 16। পঞ্চম পদের মান কত? 25। আচ্ছা, প্রথম পদ না? ক স্কোয়ার। তাহলে ক স্কোয়ার না, তো ক স্কোয়ার মানে কি? ক মানে কি? পদ সংখ্যা। তাহলে কত না পদ? এটা প্রথম পদ, তাহলে 1 স্কোয়ার করো। 1 স্কোয়ার মানে কত? 1। মিলে গেছে না 1? এই যে মিলে গেছে। আচ্ছা, দ্বিতীয় পদ, সুতরাং দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ না? 2 স্কোয়ার দাও, কত আসে? 4 আসে। দেখো মিলে গেছে না? মিলে গেছে। সুতরাং তৃতীয় পদ 3 স্কোয়ার মানে কত? 9। এই দেখো 9 মিলে গেছে। আমার প্রথমটা দিয়ে হয়ে যাচ্ছে এই প্যাটার্নের ক্ষেত্রে, তাহলে আর এটা দেখার দরকার আছে? দরকার নেই। সুতরাং কতম পদ? আচ্ছা, আমি বসে দেখাই। সুতরাং কতম পদ সমান ক স্কোয়ার, মানে বীজগাণিতিক রাশিটি এই মানে প্যাটার্নটি এই বীজগাণিতিক রাশি মেনে চল, ঠিক আছে? উদ্দীপকের প্যাটার্নটি, যেহেতু তোমাদের উদ্দীপক থাকবে, উদ্দীপকের প্যাটার্নটি ক স্কোয়ার বীজগাণিতিক রাশিটি মেনে চলে, ঠিক আছে? রাশিটি মেনে চলে, এটাই অ্যান্সার। তোমাকে যদি 100তম পদ বের করে কয়েক জায়গায় 100 বসিয়ে দিবে, ঠিক আছে? হয়ে যাবে। আচ্ছা, আমি এই সেকেন্ড সূত্র দিয়ে আরেকটা দেখাই তোমাদেরকে, যদি এটা লাস্ট, ঠিক আছে? 0-3 তোমাদের বইয়ে একদম শেষের দিকে একটা প্যাটার্ন আছে, ওটা দেখাই। 0-3 0-3 8-15 8-15 15-24, ঠিক আছে? আচ্ছা, পার্থক্য বের করো। এটা কত? এটা হবে 3, 5 3 4 5 6 7 8, এটা 5, এটা হবে তোমার 7, এটা হবে 9, মানে পার্থক্য 2 করে বাড়ছে, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, এখানে দেখো পার্থক্য সেম নেই, কিন্তু ক্রমাগত বাড়ছে। 3 5 7 9 ক্রমাগত বাড়ছে। তো এই ক্ষেত্রে আমার সূত্র হবে হয় এটা, না হয় এটা। আচ্ছা, আমি এটার আনসার চেক করছি। এটা পার্থক্য হবে, এখানে এটার আনসার লিখছি, ঠিক আছে? এখানে প্রথম পদ, তো আমার প্রথম সূত্র কোনটা? এটা দিয়ে চেক করি। প্রথম পদ না? প্রথম পদ বলতে কি? পদ স্কোয়ার। তো পদ কত? 1 স্কোয়ার। তো 1 স্কোয়ার বলে কত হয়? 1 হয়। এখন দেখো আমার এখানে প্রথম পদের মান কত? প্রথম পদের মান কত? 0 না? প্রথম পদের মান 0। তো আমাকে এখানে 0 বানাতে হবে। এখন 1 থেকে কত বাদ দিলে 0 আসবে বলো? 1 থেকে 1 বাদ দিতে হবে না? 1 বাদ দিলে কত আসবে? 0 আসবে। তো এই একটাকে শুধু এখানে দিব নাকি এখানে দিতে হবে? এখানেও দিতে হবে। এটা সূত্র। এই দেখো, তো সূত্র কী হলো তাহলে এখানে? এই যে সূত্রটা আসলে কি? পদ স্কোয়ার বিয়োগ 1। এই দেখো, ক স্কোয়ার যোগ অথবা বিয়োগ, এখান থেকে বিয়োগটা প্রয়োজন হচ্ছে, তাই বিয়োগ দিলাম। একটা সংখ্যা কত দিলাম? 1 দিলাম, কারণ একটা বিয়োগ করতে হচ্ছে। আচ্ছা, এখন এটা চেক করে দেখি এটা হচ্ছে কিনা। আরও দুইটা পদ চেক করে দেখি। সুতরাং দ্বিতীয় পদ না? এটার মতো করে লিখো।
এই জায়গায় কত লিখবে? পদ সঙ্গে চেঞ্জ করবে, দ্বিতীয় পদ না, 2 দাও, 2 স্কোয়ার বিয়োগ 1, 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 3 হয়। এই যে দেখো 3 মিলে গেছে। তৃতীয় পদ বের করো। সুতরাং তৃতীয় পদ এই জায়গায় 3 বসাও। 3 স্কোয়ার বিয়োগ কত বিয়োগ করছিলাম? 1। হ্যাঁ, 3 তারিখে 9, 9 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 8 হয়। দেখো মিলে গেছে। 3টা পদ যেহেতু মিলে গেছে তাহলে বাকিগুলো মিলে যাবে। সুতরাং কতম পদ? এখানে যেগুলো চেঞ্জ করছে ওটা কি পদ না? হ্যাঁ, ক স্কোয়ার বিয়োগ 1, এটাই তোমার বীজগাণিতিক রাশি। দেখো তো ক্লিয়ার কিনা? এখন এই ক্ষেত্রে এটা খাটছে না, কোনটা খাটছে? এই যে এটা খাটছে। তোমার মাঝে মাঝে যোগ নিতে হবে, কোনো একটা সংখ্যা যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো ক্লিয়ার কিনা? তো এই তো ছিল আজকের আলোচনা। তোমাদের প্রথম ক্লাসে অনুযায়ী খুব বেশি হয়ে গেছে, ক্লাসটা বড় হয়ে গেছে। চেষ্টা করলাম সহজ করে বোঝানোর জন্য যতটুকু আমি বুঝি, ঠিক আছে? তোমাদের 8-এর শিক্ষার্থী অনুযায়ী যতটুকু তোমাদেরকে বোঝানোর দরকার আছে, যতটুকু সহজ করে আমার দ্বারা বোঝানো সম্ভব আমি ততটুকু বলেছি। চেষ্টা করব সৃজনশীল ক্লাসের মধ্যে একটা ফুল ধারণা দেওয়ার জন্য এই চ্যাপ্টারে কী কী ম্যাথ আসে সেটার উপর। সবগুলো টপিক কভার করেছি, তাই একটু টাইম লেগে গেছে, 1.5 ঘন্টার চেয়ে বেশি হয়ে গেছে ক্লাসটা। ধৈর্য সহকারে ক্লাসটা দেখেছো, এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। চ্যাপ্টারটা আসলে সহজ, ঠিক আছে? এখানে কঠিন কিছু নেই, একটু গুছিয়ে পড়তে হয়। একটু কঠিন হচ্ছে তোমার ওই যে সূত্রটা বের করা, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে একটু প্রবলেম হয়। যখন তোমাদেরকে আমি কিছু ম্যাথ করিয়ে দেবো তখন তোমাদের এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো কেমন লাগলো বলো ক্লাসটা? কঠিন লাগলো কিনা? এই টপিকের মধ্যে কোন টপিকটা তোমার কাছে কঠিন লেগেছে, বা আমার আমার পড়ানো তুমি বুঝতে পারোনি, কোন টপিকে কোন জায়গায় বুঝতে পারোনি, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো। তোমাদের বন্ধুদের মধ্যে ক্লাসটা শেয়ার করে দিও। আর যারা ক্লাসটা শুরু থেকে করেছো তোমাদের তো অবশ্যই ক্লাস নোট আছে খাতার মধ্যে, ওই খাতার ক্লাস নোটটা ছবি তুলে আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিও, ঠিক আছে? আমি একটু দেখবো যে তোমরা কতটুকু বুঝতে পেরেছো, ঠিক আছে? আচ্ছা, তো আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।